পোলাপান কোথায়, কি অবস্থা? কি অবস্থা সবার? তোমাদের সাথে হৃদয় ভাইয়া ডিএমসি 4.0 তে অনেক অনেক দিন, হ্যাঁ, পূজার ছুটির পরে তো আসলাম, একটু ফার্স্ট আসলাম। ঠিক আছে, অনেকদিন পরেই তোমাদের সাথে দেখা হলো। এই তো, তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে? সবার পড়াশোনা কেমন যায় বলো? ইনবক্স চেক করব? আচ্ছা, এত মেসেজ কি চেক করব বলো? তো মেসেজ এসে যায়। এক্সাম ব্যাচে তোমাদের যুক্ত হতে হবে না, এক্সাম ব্যাচ অন্যরা যুক্ত হবে। হ্যাঁ, যারা আমাদের সাথে কোনোভাবে যুক্ত নাই তারা যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাদের রেজাল্ট নিয়ে এতদিন টেনশন ছিল, তো আশা করি তোমরা ওই টেনশন থেকে একটু কাটায় উঠছো। তোমরা একটু কাটায় উঠছো। তো এখন তোমাদের যেটা কাজ, যাদের রেজাল্টের সংখ্যাটা এখন নাই, বা জিপিএ 5 আসছে, বা কাছাকাছি বুঝে গেছে যে যদি নাম্বার কাটাও যায় কত নাম্বার কাটা যাবে, সো তাদের জন্য বলতেছি যে ইটস ওকে, ইটস ওকে, তোমরা এখন থেকেই পড়াশোনা মানে আবার ওইভাবে শুরু করে দাও, যেন তোমার অ্যাডমিশনের প্রস্তুতিতে যেন কোনো ধরনের সমস্যা না থাকে এবং তোমরা যেন ভালো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকুই আর কি, হ্যাঁ, এতটুকুই। আচ্ছা, তো আমরা স্টার্ট করি আজকে আমাদের টিস্যুতন্ত্র। তো টিস্যুতন্ত্র কম্পারেটিভলি ছোট একটা অধ্যায়, ছোট একটা অধ্যায়, তো এটা হয়ে যায় আমাদের মোটামুটি পড়তে পড়তে এগুলো আমাদের মানে আয়ত্তে এসে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ছোট বাট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আসো, প্রথম কথা, টিস্যু মানে কি? টিস্যু হচ্ছে একই জায়গা থেকে তৈরি হওয়া, কি বলছি, একই জায়গা থেকে তৈরি হওয়া এবং একই ধরনের কাজ করে। ওরা একই ধরনের কাজ করে এবং একগুচ্ছ কোষকে টিস্যু বলে। একগুচ্ছ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কোষকে কি বলে? টিস্যু বলে। তাহলে ব্যাপারটা হচ্ছে একই উৎস, একই উৎস এবং একই, কি বলছে, একই কাজ সম্পন্ন, একই কাজ সম্পন্ন। তাহলে একই উৎস, একটা উৎস থেকেই এরা আসছে এবং একই কাজ সম্পন্ন, একই কাজ সম্পন্ন, এই জিনিসটাকে, হ্যাঁ, ওকে, তো এই জিনিসটাকে আমরা বলি টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র। হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, একজন বলছে 16.75 কেটে কি পাবো কিনা? 16.75 দিয়ে পাবা না, একটু টাফ হবে, খুবই টাফ, খুবই টাফ। তো তুমি ভার্সিটি ব্যাকআপ শুরু করো, ঠিক আছে? তোমাকে আমি ফেক হোপ দিব না, ভার্সিটি শুরু করো। মানে তুমি মেডিকেলে দাও, যেহেতু প্রস্তুতি নিচ্ছ দাও, বাট ভার্সিটিটা শুরু করো, বুঝতে পারছো? ভার্সিটিটা শুরু করো, এই এটাই হচ্ছে নির্দেশনা আর কি। ওকে, সো আমরা যেটা বললাম, টিস্যু ও টিস্যুতন্ত্র একই উৎস থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। আচ্ছা, তো এই যে টিস্যু, এই টিস্যু দুই রকমের। এটা কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে ভাজক টিস্যু এবং আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। একটা হচ্ছে ভাজক, একটা কি ভাজক টিস্যু, আরেকটা কি স্থায়ী টিস্যু। আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক এবং স্থায়ী, ভাজক এবং স্থায়ী টিস্যু।
তো এবার আসো, বলা হচ্ছে যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, মানে বিভাজন হচ্ছে, ভাজক ভাজক মানে বিভাজন হয়, ভাজক টিস্যু। তো ভাজক কোষগুলা গঠিত হয়ে ভাজক টিস্যু তৈরি করে। আচ্ছা, তো ভাজক টিস্যুর আরেকটা ইংরেজিতে একটা নাম বলি আমরা, যেটাকে বলা হয় মেরিস্টেম। মেরিস্টেম, তাহলে মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? ভাজক টিস্যু, অর্থাৎ যারা বিভাজন করতে সক্ষম, যারা বিভাজন করতে সক্ষম। ঠিক আছে, এখন আসো এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এই কোষগুলা কেমন হবে? একটু জীবিত প্রকৃতির হয়। কোষগুলা কেমন হয়? একটু জীবিত প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তো স্বাভাবিক ভাজক, দেখো এভাবে মনে রাখবা, যেটা বিভাজন করতে পারে সেটা তো ভাজক, তাহলে ভাজক টিস্যু জীবিত, একটু জীবিত হবে, সো সে বিভাজন করতে পারবে, তাই তো সে জীবিত। আচ্ছা, এরপরে বলছে এরা সর্বদাই বিভাজন সম্পন্ন। ওকে, বুঝলাম। হ্যাঁ, বিভাজন ক্ষমতা থাকবে এবং ওদের কোষগুলোর আকার অনেক রকমের হতে পারে। সো অনেক রকম হওয়ার কারণে এই কোষগুলা বিভিন্নভাবে বিভাজিত হতে পারে এবং জায়গা আকার ধারণ করে নিতে পারে। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো আকার সে ধারণ করে নিতে পারে, তার জায়গা অনুযায়ী সে বিভিন্ন আকার ধারণ করতে পারে। এরপরে দেখো ভাজক টিস্যু কি মনে রাখবা? ভাজক টিস্যু কি বিভাজন হইতে পারে। সো যে বিভাজন হইতে পারে তার তাড়াতাড়ি বিভাজন হইতে হবে। তো তাড়াতাড়ি বিভাজন হওয়ার জন্য তার যে কোষ প্রাচীর সেটা কি হইতে হবে? একটু পাতলা হইতে হবে না? তাহলে এই যে দেখো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর, এই কারণে তার তাড়াতাড়ি বিভাজন ছিঁড়ে 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 ছিঁড়ে। আর সে যদি মোটা হইতো তাকে ভাঙতে তোমার কষ্ট হইতো, তাকে ভাঙতে কষ্ট হইতো। সো এই টিস্যুর কোষগুচ্ছগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়। তার মানে ওদের কোষ প্রাচীর পাতলা এবং সেটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। ওকে, এখন দেখো ওর নিউক্লিয়াসটা কি হবে? যেটা এটা ভাজক টিস্যু, টু আছে, তার পার্ট শার্ট আছে, তাই না? একটা ভাবসাব আছে। তো ওর নিউক্লিয়াসটা কেমন হবে? ওর নিউক্লিয়াসটা হবে একটু বড়। ওর জায়গায় নিউক্লিয়াসের গুরুত্ব অনেক বেশি, কারণ নিউক্লিয়াস অনেক ইম্পর্টেন্ট পার্ট। তো ওর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়। এখন যেহেতু নিউক্লিয়াসটা বড়, খেয়াল করো একটা কোষের মধ্যে যদি নিউক্লিয়াসটাই বড় হয় তাহলে সেই জায়গায় কোষ গহ্বর জায়গা পাবে? জায়গা পাবে না। তাহলে আমার কোষ গহ্বর তার থাকে না। তাহলে আমরা কি বলতেছি? তার কোষ গহ্বর নেই। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা পয়েন্ট আমরা জানলাম যে কোষ গহ্বর নেই, কোষ গহ্বর নেই। তো এইটা এভাবে মনে রাখবা, নিউক্লিয়াস বড় হলে, নিউক্লিয়াস বড় তাহলে তার কোষ গহ্বর জিরো, নাই, তার কোষ গহ্বর নাই। ঠিক আছে, এই কথাটা। এরপরে বলছে প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্লাস্টিডগুলো কি থাকে? একটু পুরানা আমলে থাকে, একটু পুরানা না, সরি, তুমি এভাবে মনে রাখবা যে প্লাস্টিডগুলো একটু প্রো অবস্থায় থাকে। তো প্রোপ্লাস্টিড মানে ওর তো সারাক্ষণ বিভাজন হয়, তাহলে ওরা কি হইতে হবে? একটু প্রো হইতে হবে না? ওর যেহেতু বিভাজন হয় ভাজক টিস্যু, তাহলে ওরা একটু প্রো হইতে হবে। তাহলে ওর প্লাস্টিডগুলো কি থাকে? প্রো অবস্থায়, প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আর ওর বিভাজনটা কিভাবে হয়? দেখো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। তাহলে ও যেহেতু বিভাজনটা হবে, বিভাজনটা কিভাবে হয়? বিভাজনটা মাইটোসিস প্রক্রিয়ায় তার বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিস প্রক্রিয়ায় তার বিভাজন হয়। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন। ওকে, মনে থাকবে? এই জিনিসটা তাহলে আমাদের মোটামুটি ডান, আমাদের এই জিনিসটা ডান। এখন আসো ওর কাজ কি? ভাজক টিস্যু বৃদ্ধি, বিভাজন করবে, বৃদ্ধি হবে। তাহলে ভাজক টিস্যুর কাজ কি? বৃদ্ধি ঘটানো। তো আমরা এখানে দেখি, যেমন দেখো শীর্ষক যেটা উপরের দিকে থাকে সেটা কি দৈর্ঘ্যে বৃদ্ধি করায়, তাহলে তার কি হবে? দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটবে। যেটা পার্শ্বীয় পাশে সাইডে থাকে সেটা ওর ব্যাস বৃদ্ধি করবে। কি বৃদ্ধি করবে? ব্যাস, তার মানে সাইডে বড় করবে। তাহলে আমার এই জায়গায় আমি জানলাম শীর্ষক ভাজক টিস্যু দৈর্ঘ্যে বড় করবে, এরকম লম্বা হবে, এই যে ধরো এরকম লম্বা হবে। ঠিক আছে, এটা দৈর্ঘ্যে বড় হবে। এবং পার্শ্বীয় যেটা পাশে, তার ব্যাস বড় হবে, ব্যাসে বড় হবে। এবং
এটা গেল 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টে বলছে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু। তাহলে এই যে ভাজক টিস্যুগুলো যখন আর বিভাজন হতে পারে না তখন সে কি হয়ে যায়, স্থায়ী টিস্যু হয়ে যায়। তাহলে ভাজক টিস্যুটা যখন আর বিভাজন হতে পারে না তখন সে স্থায়ী টিস্যু হয়ে যায়। ওকে, পরিমাণগত এর জন্য আচ্ছা হ্যাঁ ম্যাথমেটিক্যাল ক্লাস, আচ্ছা আচ্ছা এটা নিয়ে নেওয়া হবে, ম্যাথমেটিক্যাল একটা ক্লাস ভাইয়া নিব, হৃদয় ভাইয়া নিব, তোমাদেরকে যাও কথা দিছি ভাইয়া নিব। বাট আপাতত তোমাদের যেগুলো যেভাবে পড়ানো হয়েছে মোটামুটি ওগুলা দিয়ে চালাও, বাকিগুলা বাকি আরো যত রকমের ম্যাথ আছে ওটা ভাইয়া তোমাদেরকে একটা ক্লাস নিব। ঠিক আছে, যাও মানে সিলেবাস শেষ হোক, শেষের দিকে তোমাদের যারা ম্যাথের এরকম একটা ব্যাপার থাকে না যে ভাইয়া কি করা যায়, তো তখন এটা একটা তোমাদের নিব। আচ্ছা, তারপরে আসো ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। তাহলে কি বলছি, ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ হয়। ওই জায়গাটা ক্ষতটা পূরণ হয় কিসের মাধ্যমে, ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়, ক্ষতস্থান পূরণ হয়। আচ্ছা, তো এখন আমরা যাই ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসে। কিসে যাব দেখো, কোন ইংলিশ ক্লাস, পিডিএফ A to Z সিনোনিম তো দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য তোমরা রয়্যাল অ্যাসপেক্ট এগুলো যে কোনোটা একটা পড়তে পারো। আচ্ছা দেখো কি বলছি, এই জায়গায় ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে বিভিন্নভাবে আমরা ওকে প্রকারভেদ করতে পারি। তো উৎপত্তি অনুসারে কি বলা হচ্ছে, প্রোমেরিস্টেম। কি বলি, প্রোমেরিস্টেম। প্রো তাহলে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে এই বিভাজনটা হয়। তাহলে এটা কোথায় কোথায় ওর উৎপত্তিটা দেখো, ওর উৎপত্তি মূল বা কাণ্ডের একদম অগ্রভাগের ওইখানে একটা অঞ্চল রয়েছে, সেখান থেকে এটার উৎপত্তি হয়, এটাকে বলে প্রোমেরিস্টেম। আচ্ছা, এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এবার সেকেন্ড পয়েন্টে আসি, প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, তাহলে যেই ভাজক টিস্যু ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, কি করছে, যেই ভাজক টিস্যুটা ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করছে তাকে আমরা কি বলি, প্রাইমারি ভাজক টিস্যু। মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে সেটাকে প্রাইমারি। তাহলে প্রাইমারি হচ্ছে ছোটবেলা থেকে ভ্রূণাবস্থায় যেটা ছিল সেটাকে আমরা প্রাইমারি টিস্যু বলবো। ঠিক আছে, প্রাইমারি। ওকে, এইচএসসি তে জিপিএ 4, তুমি ভার্সিটি করো ভাইয়া, এখন ভার্সিটি করো, অনেক কম। আচ্ছা, তো এবার দেখো এখানে আমার সেকেন্ডারি, তাহলে আমার প্রথমে গেল প্রো বুঝলাম, এগুলো যে সংজ্ঞাগুলো পড়বা, নামটা পড়বা, আর কিছু না। প্রাইমারি বুঝলাম ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। ওকে, সেকেন্ডারি ভাজক টিস্যু মানে কি, যেই ভাজক টিস্যু আরেক জায়গা থেকে মানে স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে কি বলছে, ওর স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করছে তাকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। তাকে কি বলবো, সেকেন্ডারি ভাজক টিস্যু। যেমন কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই যে দেখো এগুলো হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এগুলো কি সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে আমরা এখানে জানলাম সেকেন্ডারি ভাজক টিস্যু কারা কারা, কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো হচ্ছে ওর পার্ট। এরপর আসো অবস্থান অনুসারে, তাহলে কর্ক ক্যাম্বিয়াম এগুলো কোথায় থাকে, ক্যাম্বিয়াম এই ভাজক টিস্যুটা কর্ক মানে এটা হচ্ছে কাণ্ড আছে না, কাণ্ডের ওই বাকল আবরণের নিচে কর্ক ক্যাম্বিয়াম থাকে। আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম মানে বুঝো, এটা হচ্ছে ভাইয়া এই যে ধরো জাইলেম, এটা হচ্ছে জাইলেম আর এটা ধরো ফ্লোয়েম। হ্যাঁ, এই দুইটার মাঝামাঝি যে ভাজক টিস্যুটা থাকে এটারে বলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম।
ফ্যাসিকল মানে বান্ডল, মানে এই যে জাইলেম ফ্লোয়েম এরা তো বান্ডল, তাহলে এদের মাঝামাঝিতে আমার যে ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যু থাকে তাকে বলা হয় কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাকে কি বলবো? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, তো গেল কর্ক ক্যাম্বিয়াম বুঝলাম, ইন্টারফ্যাসিকুলার এরা কারা? এরা সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। আচ্ছা, এবার আসো অবস্থান অনুসারে ভাইয়া আমার কোনটা শীর্ষে থাকতে পারে, কোনটা পার্শ্ব থাকতে পারে, হ্যাঁ? তো এই যে কোথায় আছে সেই অনুযায়ী আমার 3 রকমের। তো প্রথমে আসি শীর্ষক, তার মানে উপরে থাকলে শীর্ষক, উপরে থাকলে শীর্ষক মানে গোড়া, ধরো মূলের গোড়ায় আছে একদম, আবার কাণ্ডে একদম মাথায় আছে, তো এইগুলাকে বলে শীর্ষক প্রাইমার ভাজক টিস্যু। আচ্ছা, তো এইটার জন্য কি হবে? দৈর্ঘ্যে বাড়বে, দৈর্ঘ্যে বাড়বে। ওকে, বুঝলাম। এরা প্রাইমারি টিস্যু, মানে এরা ভ্রূণাবস্থা থেকে এরা আছে, এই টিস্যুগুলো ভ্রূণাবস্থা থেকে থাকে, তাদেরকে আমরা প্রাইমারি টিস্যু বলি। এবার নিবেশিত, নিবেশিত মানে কি? বা ইন্টার ক্যালারি, ইন্টার মানে দুইটার মাঝামাঝি, মানে এই যে ধরো জাইলেম আর ফ্লোয়েম এর মাঝামাঝি আছে, এগুলারে বলে নিবেশিত। তার মানে জাইলেম ফ্লোয়েম কি? এক ধরনের স্থায়ী টিস্যু। জাইলেম ফ্লোয়েম কি? এরা কিন্তু স্থায়ী টিস্যু। তো এই যে দুইটার মাঝামাঝিতে আমার যেটা আছে সেটারে বলবো কি? ইন্টার ক্যালারি। তাহলে এই যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝে যেই ভাজক টিস্যু থাকে সেটাকে নিবেশিত ভাজক টিস্যু বলে। কি বলে? হ্যাঁ, মেডি এক্সাম কবে হবে কেউ জানে না, ডিসেম্বরের লাস্টেও হতে পারে, জানুয়ারির ফার্স্টেও হতে পারে, ঠিক আছে? সো আমরা কেউই এটা শিওর না, সো এটা নিয়ে আপাতত আমরা চিন্তিত না হই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসো এই জায়গায় নিবেশিত ভাজক টিস্যু কোথায়, এই যে কোথায় কোথায় এটা পাওয়া যায় দেখো। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্স, হর্স পত্রমূল বা মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের বোটায়। তার মানে দেখো সব বোটা, গোড়া, সন্ধি, তার মানে জয়েন্ট গুলাতে থাকে। তার মানে এরা কি দুইটার মাঝামাঝি জিনিসে থাকে। তাহলে এদের অবস্থানটা দেখলেই বুঝবা যে কোথায় কোথায়, এই যে ঘাস, পাইন আর হর্সটাইল এই উদ্ভিদ, ঠিক আছে? হ্যাঁ, এইটা তাহলে এই যে কই বলে এটা, দাঁড়াও, ঘাপলা হর্স, এটা লিখে রাখো, ঘাপলা হর্স, ঘাপলা হর্স। ঘাপলা মানে, ঘাপলা মানে বুঝো মানে ঝামেলা, ঘাপলা মানে কি? ঝামেলা। তো ঘাপলা হর্স, তাহলে ঘাপলা, ঘাতে ঘাস, পতে পাইন, হর্সতে হর্সটেইল, হর্সটেইল, ঠিক আছে? তো এদের সব দেখো গোড়া, গোড়ায়, পত্র মূল, মধ্যপর্বের গোড়ায়, পর্ব সন্ধি, ফুলের বোটায়, তার মানে এদের সবার গোড়ায়, সন্ধি মানে কি? দুইটার মিলনস্থল, এই সব জায়গাতে আমার ইন্টার ক্যালারি থাকলে, তাহলে ঘাপলা হর্স, ঘাপলা হর্সের কোথায়? গোড়ায়, সন্ধি, বোটা মানে গোড়া, সব জয়েন্টে জয়েন্টে এগুলা থাকে। হ্যাঁ, জয়েন্টে জয়েন্টে এগুলা থাকে। ওকে, আচ্ছা, তো এবার আসো পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটা পার্শ্ব দিকে থাকে। সো পার্শ্ব দিকে থাকার জিনিসটা কোনগুলা, উদাহরণগুলা কি দেখো? পার্শ্বীয় ভাজক টিস্যু, হ্যাঁ, এই যে ইন্টারফ্যাসিকুলার, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এরা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুরই উদাহরণ। হ্যাঁ, ওকে, তাহলে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? এই জিনিসটা, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এগুলা মাথায় রাখতে হবে, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে যে উদাহরণ যেখানে বেশি সেখানে আমাদের একটু ট্রিকি পড়তে হবে। আচ্ছা, পার্শ্বীয় এটা মনে রাখতেছো, এই যে কাণ্ড যেমন এই যে এদিকে থাকে, সব সাইডে থাকে, তাহলে এই যে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো আমি বুঝাইছি অলরেডি, সো এগুলো এখানেই থাকবে। আচ্ছা, এবার আসো আরেকভাবে আমরা প্রকারভেদ করতে পারি, সেটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কি অনুসারে? কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে কি বলছে সেই অনুযায়ী। আচ্ছা, তো দেখো প্রথমেই মাস ভাজক টিস্যু, অর্থাৎ যেটা বিভাজন করে, মাস ভাজক টিস্যু, এটা কি করে? বিভাজন করে। তাহলে মাস ভাজক টিস্যু বিভাজন কয় তলে হয়? মাস, মনে রাখো মাস, তার মানে এটা অনেক দিকে হইতে পারে, এটা ঘন হবে অনেক, তাহলে এটা সব তলে, তাহলে মাস। এভাবে দেখো আমরা কি বলছি? মাস ভাজক, তাহলে মাস স, স, সে কি? সব তলে বিভাজন হবে, সে
সব তলে বিভাজন হবে ভাইয়া। তাহলে এই যে মাস ভাজকটিকে সব তলে বিভাজন হবে। আচ্ছা, এখন সব তলে এমনে 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 সব অক্ষে যদি বিভাজন হয় তাহলে সে কি, তার ঘনত্ব বাড়বে, তার ঘন হবে না, সেই টিস্যুটা ঘন হবে, তাহলে মাস ভাজক টিস্যু ঘন হবে। আচ্ছা, তো এইটার উদাহরণগুলো কি দেখো, এই যে উদাহরণগুলোতে তুমি দেখবা সব এমন জিনিস যেগুলা তোমার হচ্ছে যে কি বলে, মানে একটু আকারে বড় হয়, একটু ঘন হয়। যেমন তুমি একটু চিন্তা করো, বর্ধনশীল ভ্রূণ, একটা পুরো ভ্রূণ, ভ্রূণ সেটা কি মাছ ভাজক টিস্যু না? একটা ভ্রূণ, সেখানে তো মাছ ভাজক টিস্যু, ভ্রূণ কত দিকে বড় হয় না, লম্বা, প্রস্থে, উচ্চতায় সব দিকে বড় হয়। তাহলে ভ্রূণ। দেখো থলি, থলি একটা রেণু, থলি, থলিটা সব দিকে বড় হইতে হয়। এন্ডোস্পার্ম বা শস্য, শস্য টিস্যু এবং মজ্জা, এই জিনিসগুলা সব কিছুতে ওরা কি হয়, মানে তোমার হচ্ছে সব দিকে বিভাজন হয়, এরা একটু ঘন হয়, এই টিস্যুগুলা জিনিসগুলাই এমন। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এইখানে এইটা দেখো, এরকম ভাবে তুমি একটু মনে রাখবা, হ্যাঁ, থলির, এটা লিখে রাখো এভাবে, থলির ভেতর, থলির ভিতর মাস বা মাস, ওই স স এভাবে মনে রাখবেন, মানে থলির ভিতর মাস, মাস এমনি মনে রাখো। তো থলির ভিতর মাস, তো এই যে থলি, ভ্রূণ থলি, ভিতরে ভতে ভ্রূণ, মাতে মজ্জা, শতে শস্য, আর মাস, মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি, থলির ভিতর মাস, থলির ভিতর মাস। তাহলে আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে থলি, তারপরে ভ্রূণ, ভতে ভ্রূণ, মতে মজ্জা, শতে শস্য, এগুলো হচ্ছে মাস ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে সবাই লিখে রাখো, হ্যাঁ, এটা লিখে রাখো। আচ্ছা, মেডিকেলের কতদিন পর ডেন্টাল হয়? এতদিন আগে হয়তো 20 থেকে 25 দিন সময় দিত, এবার কত দেয় জানি না, 20 থেকে 25 দিন একটু সময় দেয়। ওকে, আচ্ছা, এবার আসো এই যে জিনিসটা এখানে, প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যুতে দেখো, প্লেট ভাজক টিস্যু দুই তলে, কয় তলে, ওইটা তো 3 তলে, এটা 2 তলে। ওকে, প্লেট ভাজক টিস্যু, খেয়াল করো সবাই, প্লেট ভাজক টিস্যু 2 তলে হয়। এখন প্লেট প আছে, প, তাহলে এটা কি, পাতা, পাতা, দেখো প কি, পাতা এবং বহিত্বক, বহিত্বক বাইরের যে ত্বকটা, সেখানে প্লেট ভাজক টিস্যু, তাহলে পথে পাতা মনে রাখবা। তাহলে এটা 2 তলে, তাহলে 2 তলে হইলে তার কি হবে, আয়তন বাড়বে। যেমন সব তলে যদি হইতো তাহলে তার ঘনত্ব বাড়ে, কিন্তু 2 তলে হওয়ার জন্য তার আয়তনে বৃদ্ধি হয়, আয়তন বাড়ে। আচ্ছা, এরপর আসো রিব ভাজক টিস্যু, কি বলছে, রিব ভাজক টিস্যু। তাহলে এই টিস্যুর কোষগুলো কি বলছে দেখো, একটি তলে বিভাজিত হয়, তার মানে রিব ভাজক, রিব এক তল বরাবর ওর বিভাজন হবে, কয়টা তল, একটা তল বরাবর ওর বিভাজন হবে। আচ্ছা, তো রিব ভাজক টিস্যুর এখানে কি বলছে, বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জা রশ্মি, বর্ধিষ্ণু মূল, এরকম মূল মানে যেটা বর্ধিষ্ণু, এই যে দেখো এরকম বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জা রশ্মি, কাণ্ডের যে মজ্জা রশ্মি, তাহলে রশ্মি, এই যে রশ্মি এবং বর্ধিষ্ণু মূল, এই যে মূল এবং রশ্মি, এই দুইটা জিনিসই কি, এই দুইটা জিনিসই হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট। তাহলে রিব ভাজক টিস্যুর আমার এই মূল এবং মজ্জা রশ্মি, মূল এবং মজ্জা রশ্মি এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে রিব, 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 এটা কি, রিব হচ্ছে এই যে, আমি এভাবে মনে রাখি, দেখো রিব এক তলে বিভাজন হয়, তাহলে ওর নামের মধ্যেই আছে, নামের মধ্যে দিয়ে মনে রাখবা, রতে রশ্মি, রতে কি, এই যে মজ্জার রশ্মি, হ্যাঁ, আর বতে কি, বর্ধিত মূল, বর্ধিষ্ণু মূল, বুঝতে পারছো? তাহলে বর্ধিষ্ণু মূল, আর হচ্ছে মতে, আর ওদিকে রতে রিব, রিব বা রশ্মি। আচ্ছা, তাহলে এটার নাম দিয়েই মনে রাখবা, রশ্মি এবং
কি মূল, রশ্মি এবং মূল। হ্যাঁ, আচ্ছা গেল। ওকে, তাহলে বলো তো এই জায়গাটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এই যে ধরনের তথ্যগুলো তোমাদের অনেক বেশি আসে, সো এগুলো একটু টাইম দিয়ে পড়তে হবে, একটু টাইম দিয়ে পড়তে হবে যে আমার কিভাবে এটাকে মনে রাখা যায়। তাহলে মাস দিয়ে মনে রাখবা, মাস, ভাজক টিস্যু রিব থেকে রশ্মি, মজ্জা রশ্মি, বতে বর্ধিষ্ণু মূল, তাহলে এগুলো দেখো মূল, রশ্মি, এগুলো সব একদিকে বাড়বে, তার মানে দৈর্ঘ্য বরাবর বাড়ে, এরা সবাই দৈর্ঘ্য, কারণ এরা তো একটা তলে বিভাজন হয়, তাহলে এরা সবাই দৈর্ঘ্য বরাবর বাড়বে, লম্বালম্বি, কোনো প্রস্থ ইয়েতে বাড়বে না। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এবার আসো কাজ অনুসারে, তাহলে আমার কি বলতেছি, কাজ অনুসারে আমার কি বলছে, কাজ অনুসারে তিনটা ভাগে ভাগ করি, ঠিক আছে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, কি সৃষ্টি করে, ত্বক সৃষ্টি করে। প্রোটোডার্ম উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, তাকে প্রোটোডার্ম, ডার্ম মানে কি ত্বক, তাহলে এই যে ত্বক, বাইরের যে ত্বকটা তৈরি করতেছে এটাকে বলে প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম থেকে আমার জাইলেম ফ্লোয়েম, তার মানে এরা আমাদের পরিবহন টিস্যুগুলোকে তৈরি করে, তাহলে এই যে জাইলেম ফ্লোয়েম এগুলাকে তৈরি করে, তাহলে ওদের কাজ অনুসারে দেখো যে আমার ত্বক তৈরি করবে মানে উদ্ভিদের ত্বক, তাকে প্রোটোডার্ম, ডার্ম মানে কি ত্বক। আচ্ছা, ক্যাম্বিয়াম থাকে কোথায়, জাইলেম ফ্লোয়েম, তাহলে ওরা জাইলেম ফ্লোয়েম তৈরি করবে। গ্রাউন্ড মেরিস্টেম, এইটা থেকে আমাদের এই যে কর্টেক্স, মজ্জা এগুলো তৈরি হয়, অর্থাৎ ওর দেহের গঠন, ওর দেহের মূল ভিত্তি তৈরি করে গ্রাউন্ড মেরিস্টেম, যেগুলো হচ্ছে এই যে কর্টেক্স, মজ্জা, আমরা আস্তে আস্তে এগুলো পড়বো গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে। তো এই অনুযায়ী আমার কাজের প্রকারভেদ, এটা হচ্ছে কাজের প্রকারভেদ। এখন আসি, তুমি যদি দেখো স্থায়ী টিস্যুর প্রকার, মানে স্থায়ী টিস্যুর ইয়েগুলার ক্ষেত্রে ওর বৈশিষ্ট্য দেখবা ভাজক টিস্যুর অনেকটা উল্টা। এরা কেমন, এরা ভাজক টিস্যুর অনেকটাই উল্টা। তো যেমন বলছে কি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যতে দেখো, স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। কেমন, বিভাজনে অক্ষম। আচ্ছা ভালো। জীবিত কোষ সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, ওর দেখো জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে, স্বাভাবিকের চেয়ে কম থাকে, ঠিক আছে। এই কথাটা বলছে, জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। টিস্যুতে দুই রকম কোষ থাকে, জীবিত, মৃত। মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন, ওরা প্রোটোপ্লাজম থাকবে না, মরা মানে মরা, ওরা তো মৃত। আচ্ছা, এদের দেখো কোষ প্রাচীর, আমরা ভাজক টিস্যুতে পড়ছিলাম কি কোষ প্রাচীরটা পাতলা, এখানে ওর কোষ প্রাচীর কেমন, মোটা। তাহলে ভাজক টিস্যুতে যা পড়ছো তার উল্টা, ভাজক টিস্যুর উল্টা জিনিসটা এখানে পাবা। আবার ভাজক টিস্যুতে আমরা কি পড়েছিলাম, কোষ গহ্বর ছোট, মানে নাই, মানে ছোট না, নাই। আর এখানে দেখো কোষ গহ্বর বড়, কোষ গহ্বর বড়, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু ওর কোষ গহ্বরটা বড়, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এখন ওর এখানে কোষ গহ্বরটা অনেক বড়, এই যে বড়, তাহলে নিউক্লিয়াসটা একটু সাইডে চলে যাবে না। দেখো কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াসটা সাইডে চলে যাবে, তাই না। তো আমরা এখানে বলতে পারি যে দেখো ওর নিউক্লিয়াসটা একটু ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে, দেখছো। তাহলে এইবার রিলেট করে পড়বা, তাহলে কঠিন লাগবে না। তাহলে কোষ গহ্বর একটু বড় দেখে এটা জায়গা বেশি নিচ্ছে, সো এটা নিউক্লিয়াসটা একটা সাইড হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটা একটা সাইড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো এটা সবাই এখন পারবা। তাহলে কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয় এবং আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে আর নাও থাকতে পারে। কিন্তু আমরা যেমন ভাজক টিস্যুতে পড়েছিলাম কি, মনে করো তো, ভাজক টিস্যুতে আমরা পড়েছিলাম হচ্ছে যে ভাইয়া ওইখানে আন্তঃকোষীয় ফাঁক নাই, আন্তঃকোষীয় কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এখানে থাকতেও পারে। তার মানে ভাজক টিস্যুতে তোমরা যা পড়েছো তার উল্টা, ভাজক টিস্যুতে যা পড়েছো তার উল্টা জিনিসটা এইখানে, ঠিক আছে। উল্টা জিনিসটা তুমি যদি এইখানে দেখো তাহলে তোমার হয়ে যাচ্ছে, ওকে, উল্টা ব্যাপারটা।
আচ্ছা, তো এবার আসো এই জায়গায় ওর শ্রেণীবিন্যাসটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। শ্রেণীবিন্যাস তো আমরা একটু খেয়াল করি। শ্রেণীবিন্যাস, তো স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগে দেখো 3 প্রকার। এটা কি, ওর স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। তো প্রথমে হচ্ছে সরল টিস্যু, তারপরে হচ্ছে জটিল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। তাহলে একটা হচ্ছে সরল, জটিল, ক্ষরণকারী। সরল, জটিল, ক্ষরণকারী, 3 ধরনের। তাহলে এই যে দেখো এখানে সরল টিস্যুর কথা যেটা বলা হচ্ছে, তাহলে সরল টিস্যুটা কেমন? সরল টিস্যু হচ্ছে যেটা ধরো যার যেই কোষের আকার, আকৃতি, এগুলা গঠনটা একই ধরনের হয়, তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে বলা হয় সরল টিস্যু। তাহলে যেই সব কোষের ওদের আকার, আকৃতি, গঠন একই ধরনের হয় তাদেরকে আমরা বলি সরল টিস্যু। তো এই সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেন, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, তাহলে প্যারেন, কোলেন, স্ক্লেরেন, প্যারেন, কোলেন, স্ক্লেরেন, 3টা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তারপরে আসো, তাহলে এই যে একই ধরনের কোষ, তাহলে একই ধরনের কোষ থাকলে সরল টিস্যু। আবার ধরো ভিন্ন ভিন্ন ধরনের জটিল টিস্যুতে একাধিক প্রকার কোষ থাকে। কি থাকে? একাধিক প্রকারের কোষ থাকে, তাদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় জটিল টিস্যু। তাহলে জটিল টিস্যুতে তুমি একটা টিস্যুর মধ্যে দেখা যায় যে 3-4 রকমের কোষ, 3-4 রকমের কোষ। তো এটা গেল জটিল টিস্যু। আর জটিল টিস্যু কি কি? 2 প্রকার, একটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। জটিল টিস্যু 2 রকম, মনে রাখবা, জাইলেম, ফ্লোয়েম। জাইলেম আর কি? ফ্লোয়েম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো, এটা মোটামুটি হয়ে গেল। আর ক্ষরণকারী মানে যারা বিভিন্ন বস্তু ক্ষরণ করে, আঠা, তারপরে ধরো তেল, রেনিন, রেজিন, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো যারা ক্ষরণ করে তাদেরকে বলা হয় ক্ষরণকারী টিস্যু। তো এটা তো ইম্পর্টেন্ট কিছু না, যারা বিভিন্ন এনজাইম, হরমোন এগুলো ক্ষরণ করবে, বর্জ্য, এগুলা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। বাট মূলত এই জটিল টিস্যুটা মাথায় রাখবা, যারা ভিন্ন ভিন্ন রকমের কোষ, আর একই রকম হলে সরল, খুবই সিম্পল মানুষ। আর জটিল মানে ও এক এক সময় এক এক রকম, এক এক কোষ এক এক রকম। ওকে, তো ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু অলরেডি আমরা জিনিসগুলা বুঝি। এটা জাস্ট একবার রিড করলেই তোমার হবে, মোটামুটি তুমি দেখবা তুমি সবই পেরে গেছো। কেন? কারণ অলরেডি তুমি কিন্তু এই জিনিসটা, বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছো, যে ভাজক টিস্যুতে কোষ প্রাচীর পাতলা, স্থায়ী টিস্যুতে কোষ প্রাচীর মোটা, ভাজক টিস্যুতে নিউক্লিয়াস বড়, এখানে নিউক্লিয়াস নাই, এখানে কোষ গহ্বর নাই, এখানে কোষ গহ্বর বড়, এগুলো আমরা পড়েছি। ভাজক টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক নাই, এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে। ভাজক টিস্যু বিভাজন হয়, স্থায়ী টিস্যুতে বিভাজন হয় না। হ্যাঁ, ভাজক টিস্যুগুলা সজীব, স্থায়ী টিস্যুগুলা মৃত। তো এই যে বৈশিষ্ট্যগুলা এমনিই তুমি পারবা। এখন টিস্যুর ব্যাপার আমরা বুঝলাম, ভাজক, স্থায়ী। আর টিস্যুতন্ত্র মানে কি? দেখো, আমি বলছি টিস্যু মানে হচ্ছে অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু, আর টিস্যুতন্ত্র হচ্ছে পুরা টিস্যুর এরকম অনেক রকমের টিস্যু মিলে একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা বলি টিস্যুতন্ত্র। অনেক রকমের টিস্যু মিলে যে গঠনটা তৈরি করে সেটাকে বলা হয় টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র, ঠিক আছে, টিস্যুতন্ত্র বলা হয়। আচ্ছা, তো টিস্যুতন্ত্রে দেখো আমার কয় রকমের? এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে কি কি? এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার। এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার। এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। আচ্ছা, তো এপিডার্মাল মানে কি? ত্বকীয়। এপিডার্মাল কি? ত্বকীয় টিস্যুতন্ত্র। তার মানে যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। তাহলে বাইরের ত্বক যে তৈরি করবে তাকে আমরা কি বলবো? এপিডার্মাল টিস্যুতন্ত্র বলবো, এপিডার্মাল টিস্যুতন্ত্র বলবো। আচ্ছা, তো এই জায়গায় আমাকে কি বলছে? কাণ্ড ও পাতার ত্বক বা বহিরাবরণকে এপিডার্মিস এবং মূলের বহিরাবরণকে এপিব্লেমা। মূলেরটাকে এপিব্লেমা বলি, পাতা বা কাণ্ড এদের আবরণকে এপিডার্মিস বলি। ঠিক আছে, এটা আসে। মূলের আবরণটাকে আমরা কি বলি? এটাকে এপিব্লেমা। ব্লেমা। ওকে, তো এখন এই যে এপিডার্মিস মানে এপিডার্মাল মানে যেটা আমাদের বাইরের ত্বক তৈরি করে, ডার্মা মানে কি? ত্বক।
হ্যাঁ, ডার্মা মানে হ্যাঁ ত্বক। কি সমস্যা হচ্ছে কোনো? এখানে তো সমস্যা হয় না, তোমাদের মনে হয় নেটের পার্সোনাল। আচ্ছা, ক্লিয়ার আছে কি? সব কি ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। ওকে, জি ভাইয়া ভালো আছি। ওকে, তো এইটার উৎপত্তি কোথায়? দেখো, এপিডার্মাল এইটার উৎপত্তি হচ্ছে ভাইয়া প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে এর উৎপত্তি। তাহলে আমরা বলতে পারি এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। তো এখন আমরা এই জায়গায় বলতেছি যে বারবার এপিডার্মিস বা ত্বক, এপিডার্মিস বা ত্বক এগুলো নিয়ে, তাহলে এই যে উদ্ভিদের বাইরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলে। ওকে, তাহলে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোথা থেকে তৈরি হয়েছে? উৎপত্তিটা কোথায়? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু। তাহলে প্রাথমিক শীর্ষক আগা থেকেই শুরু হয়, একদম শুরু উপরে। শীর্ষককে কি বলে লোকাল ভাষা? আগা, গোড়া বলে না, আগা গোড়া। তো এই জায়গাটা থেকেই কিন্তু এপিডার্মিসটা শুরু হয়েছে। তার মানে যে কোনো কিছুর এই জায়গাটা থেকে এটা শুরু হয়, একদম শীর্ষক, সেখান থেকে আমার ত্বকটা তৈরি হয়েছে। হ্যাঁ, ত্বকটা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন এই যে ত্বক কি দিয়ে তো থাকে? প্যারেনকাইমা, এক ধরনের প্যারেনকাইমা, গোল গোল কোষ প্যারেনকাইমা দিয়ে থাকে। তো যেমন বলা হচ্ছে কোনো ইউজুয়ালি এক সারি কোষ থাকে, কোনো কোষে কোনো উদ্ভিদে একাধিক সারি এরকম প্যারেনকাইমা দিয়ে এপিডার্মিস গঠিত। এরপরে বলছে যেমন বট, অশ্বত্থ, পাকুর। ঠিক আছে, বট, অশ্বত্থ, পাকুর। ঠিক আছে, এইগুলাতে কি হয়? এগুলাতে হচ্ছে ভাইয়া তোমার একাধিক সারি থাকে। ধরো 3টা, 2টা, 5টা এরকম সারি নিয়ে ত্বক তৈরি হয়। আবার বলছে করবি গাছের পাতায় 3 সারি। করবি গাছের পাতায় কয় সারি? 3 সারি। করবি, ঠিক আছে, করবি, এখানে লেটার কয়টা? 3টা। মনে রাখো, করবি গাছের লেটার কয়টা? 3টা। করব, তাই না? 3টা অক্ষর, তাহলে 3টা অক্ষর 3 সারি কোষ দেখা যাবে, 3 সারি ত্বক দেখা যায়। তাহলে ওর 3টা অক্ষর, সো ওর কয় সারি কোষ দেখা যাবে? 3 সারি কোষের ত্বক দেখা যাবে। আচ্ছা, এবার আসো, এই যে ত্বকের কথা আমরা বলতেছি, বারবার আমরা ত্বকের ব্যাপারটা আসতেছে, তো এইখানে আমাদেরকে এই যে ত্বকের উপরে একটা আবরণ থাকে, তোমরা বারবার দেখেছো বা জানো যে কিউটিন বা সুবেরিনের একটা মোটা আবরণ থাকে। কিসের? কিউটিন বা সুবেরিনের পাতার উপরে যে একটা আবরণ থাকে সেটাকে কি বলে? কিউটিকল। এই যে পাতার উপরে একটা কিউটিকলের আবরণ থাকে, তাহলে কিউটিন দিয়ে যে আবরণ সেটাকে কিউটিকল বলবো। ওকে, হ্যাঁ, কিউটিন। এবার আসো, কি বলছে যে সাইকাস, পিনাস ও ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন দেখা যায়। কি দেখা যায়? লিগনিন দেখা যায়। তাহলে এই যে দেখো, এই জায়গায় লিগনিন, তাহলে লিগনিন কি? লিগনিন হচ্ছে ঘাসের সিপি, এভাবে লিখে রাখো, ঘাসের সিপি। তাহলে ঘাসের সিপিতে লিগনিন থাকে, ঘাসের সিপি। তাহলে সাইকাস, পিনাস, ঘাস।
এই তিনটাতে আমার লিগনিন জমা হয়। তাহলে কি কি বলছে, কিছু কিছু পাতার উপরে কিউটিকল, আবার কিছু কিছু জায়গায় লিগনিন। তাহলে লিগনিন কি কাদের, এই যে এদের। আচ্ছা, ফুলের পাপড়ি ও ফল ত্বকে এই যে এরকম একটা রঞ্জক থাকে, রঙিন। তাহলে দেখো এই অ্যান্থোসায়ানিন, এটা রঞ্জক, কালারফুল, এগুলো কই থাকবে, ফুলেই তো থাকে। তাহলে ফুলের পাপড়ি এবং ফলের আবরণ, দেখো আমাদের ফুলের পাপড়িগুলো কি সুন্দর লাল, হলুদ, কমলা হয়। আবার ফলের আবরণ দেখো, স্ট্রবেরি কি সুন্দর লাল, আবার আপেল একটু কেমন জানি অন্য কালার, মালটা একটু কমলা রঙের, কলা একটু হলুদ রঙের। তো এই যে ব্যাপারগুলো, কমলা কমলা রঙের, তো এই যে এদের মধ্যেই তো রঞ্জক থাকে, তাই না? মানে রঞ্জক কি নর্মাল জায়গায় থাকবে? থাকবে না, রঞ্জক থাকবে এইসব রঙিন জায়গায়, এভাবে মনে রাখলা। আচ্ছা, সরিষা গোত্রীয় উদ্ভিদে ওদের পাতা কি করে, মাইরোসিন এনজাইম নিঃসরণ করতে পারে। তাহলে সরিষা, সরিষা ও কি করে, মাইরোসিন। তো তোমারে আসতে পারে মাইরোসিন এনজাইম কোথা থেকে বের হয়, তুমি মনে রাখবা মাইরোসিন, সিন স, তাহলে ও বেরোবে সরিষা থেকে। তাহলে মাইরোসিনে স আছে, ও বেরোবে সরিষা থেকে। মাইরোসিন, সরিষা, সরিষা। আবার মাইরোসিন জিনিসটা থেকে মানে মনে রাখবা, সরিষাতে একটা ঝাঁজ আছে না, সরিষার তেল দেখছো, একটা ঝাঁজ আছে। তো এই যে মাইরোসিন, মাইরোসিন, তো এরকম মনে রাখবা যে এরকম একটা ঝাঁজ, একটা মাইরোসিন একটা জিনিস সরিষাতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কেমন কিছু ঘাস, নল, খাগড়া, এদের এখানে কর্ক সিলিকা কোষ পাওয়া যায়। কি পাওয়া যায়? হ্যাঁ, কর্ক সিলিকা কোষ পাওয়া যায় ঘাস, নল, খাগড়াতে। ঘাস, নল, খাগড়াতে কর্ক সিলিকা এগুলা পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ এটা দেখো, আখ, গম, ভুট্টা, হ্যাঁ আখ, গম, ভুট্টা ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে। আখ, গম, ভুট্টা। তো এখানে এই জায়গায় দেখো, হ্যাঁ আমরা যদি একটা জিনিস বলি, এই উদ্ভিদগুলা দেখবা অনেক, যে জায়গায় অনেক তাপমাত্রা লাগে ওই জায়গায় থাকে। এখন এই উদ্ভিদগুলাতে সাধারণত মানে যেখানে পানি কম বা যেখানে অনেক তাপমাত্রা, গরম, অনেক গরম, ওইসব জায়গায় গম, ভুট্টা, আখ এগুলো জন্মায়। তো এখন এদের পানি ধারণ করার জন্য এদের কি লাগবে, একটা বিশেষ জিনিস লাগবে, একটা বড় আকৃতির কোষ লাগবে, যেটাকে বলা হয় বুলিফর্ম কোষ, যারা পানি ধারণ করে। এই বুলিফর্ম কোষ কি করে, পানিটাকে ধারণ করে। তাহলে এই জিনিসটাই বলা হচ্ছে, গম, ভুট্টা, আখে আমার কি থাকবে, এইখানে ভাইয়া পানি ধারণ করবে এমন একটা কোষ লাগবে, বুলিফর্ম। তাহলে এই যে গম, ভুট্টা, আখ কি হবে, বুলিফর্ম। বুলিফর্ম কোষ কোথায় থাকে, গম, ভুট্টা, আখ, গম, ভুট্টা, আখ। তো এখানে আমরা বলি যে এরকমও মনে রাখতো যে কই ধরো আব্বার, মানে ওই যে গ্রামে বলে না আব্বার গাভী, এরকম আব্বার গাভী। তো এই জায়গায় কি দেখো, আব্বার গাভী, আতে আখ, ঠিক আছে, আখ। তাহলে গা, গ, ভ, তাহলে গম, গম, আর ওইদিকে কি ভুট্টা, ওইদিকে ভুট্টা, গম, ভুট্টা। তাহলে ব, ব, এটা কি বুলি ফর্ম, এটা হচ্ছে বুলি ফর্ম, এটা কি বুলি ফর্ম, ঠিক আছে? তাহলে এই কথাটা বলছে বুলি ফর্ম, বুলি ফর্ম। তাহলে আব্বার গাভী, তাহলে আখ, গম, ভুট্টা, আখ, গম, ভুট্টা, ঠিক আছে? হ্যাঁ, দেখো, ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝে গেছো। আচ্ছা, ফাইন ফাইন। তো এবার আসো, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু এখানে শিখে ফেলছি। মূলের বাইরের ত্বক এপিব্লেমা, এটা অলরেডি বারবার বলা হয়ে গেছে। এখন দেখো, এই মূলের মানে এই সরি এই এপিডার্মিসের বাইরে কিছু ওই যে থাকে না, আমাদের যেমন ত্বকের বাইরে কি আছে, এই যে লোম আছে, এটা আছে, এটা আছে, কত কিছু আছে আমাদের, তাই না ভাইয়া? হ্যাঁ, এটা 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 অনেক কিছু থাকে। তো এখন আমাদের যেমন এই যে লোম টোম কত কিছু এগুলা দেখা যায়, তো ওদেরও তো এরকম কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু জিনিস থাকে। তো এই জায়গাটায় দেখো, এপিডার্মাল উপবৃদ্ধি, মানে কিছু জিনিস এরকম বের হয়ে থাকে, কিছু জিনিস বের হয়ে থাকে। হ্যাঁ, ওকে, হ্যাঁ দেখো, তাহলে কিছু জিনিস আমার এরকম বের হয়ে থাকে। তো এগুলাকে আমরা কি বলি, উপবৃদ্ধি। যেমন রোম,
রোম, তাহলে রোম বা ট্রাইকোম কি বলছে, এরা হচ্ছে এককোষী বা বহুকোষী হতে পারে। হ্যাঁ, তো এইটা দেখো, মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত, কিউটিকল থাকে না। তাহলে মূল রোম, মূলের যে এরকম বের হয়ে থাকে যেগুলা, হ্যাঁ, এগুলা কেমন হয়, এককোষী, একটাই কোষ, এবং ওইখানে কোনো কিউটিকল, তার বাইরের কোনো কিউটিকল থাকে না, ঠিক আছে। আর কাণ্ডরোমটা কেমন, কাণ্ডরোম সাধারণত বহুকোষী এবং সর্বদা কিউটিকল যুক্ত হয়ে থাকে। তাহলে কাণ্ডরোমটা কেমন, কাণ্ডের যে রোমগুলা থাকে, কাণ্ডের রোম, এই কাণ্ডের রোমগুলা হচ্ছে ভাইয়া এগুলা কেমন, কিউটিকল যুক্ত। তাহলে ওই দিক দিয়ে, হ্যাঁ, কিউটিকল যুক্ত কেন একটু বুঝে মনে রাখো। কাণ্ড কি চায়, পানি যেন বের না হয়। কাণ্ড কি চাবে, পানি যেন বের না হয়, পানি যেন উদ্ভিদে থাকে। এ কারণে কাণ্ড রোম দিয়ে যেন পানি বের না হয়, এ কারণে তাদের কিউটিকল থাকে, যেন ওই জায়গাটা ঢেকে রাখা হয়, ওটা যেন মানে ওইখান দিয়ে যেন পানি সহজে বের না হয়। আর অন্যদিকে এই যে মূলের রোম দেখো বলছে এককোষী এবং কিউটিকল, এখানে আবরণ থাকে না, কিউটিকল আবরণ। তাহলে মানে কি, মূলের রোমের কাজ কি, পানিটাকে নেওয়া, ভিতরে যেন ঢুকতে পারে। এখন ওইখানে কি মোটা জিনিস দিয়ে কি ঢুকবে না, এ কারণে তার এখানে কোনো কিউটিকল থাকে না, তাই পানিটা সহজে মূল রোম দিয়ে ঢুকতে পারে। সো আমরা যেটা জানবো, যেটা জানা উচিত, যে মূল রোমে দিয়ে পানি ঢুকতে পারে, এ কারণে ওইখানে তোমার কোনো কিউটিকল থাকে না। আর কাণ্ড চেষ্টা করে পানি যেন না বের হয়, পানি যেন উদ্ভিদেই থাকে। সো কাণ্ড রোমে এ কারণে কিউটিকল থাকে, যেন একটা আবরণ, এক্সট্রা আবরণ, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার আসো, তারপরে এখানে কি বলছে, শল্ক এরা প্রস্বেদনের হার কমায়। এটা হচ্ছে, এটা মনে রাখবা যেভাবে এমসিকিউ এর জন্য, বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। তাহলে একটা বিশেষ, একটা পাতলা আবরণ আবৃত একটা বিশেষ রোমকে আমরা কি বলবো, শল্ক। কি বলবো, পাতলা এই জিনিসটাকে আমরা বলবো শল্ক, জিনিসটাকে কি বলবো, শল্ক। আচ্ছা, গ্রন্থিরোম বা কোলেটার্স কি বলা হয়, গ্রন্থিরোম বা কোলেটার্স, ঠিক আছে, গ্রন্থিরোম বা কোলেটার্স। তো এই যে কোলেটার্স বা গ্রন্থিরোম, এটা কি বলছে দেখো, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। কোলেটার্স এক ধরনের চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে। কি বলছে, চকচকে আঠালো পদার্থে এটা পূর্ণ থাকে, ঠিক আছে। এটাই কথাটা বলছে, যে চকচকে একটা আঠালো পদার্থ থাকে, এটাকে বলে কি, কোলেটার্স, ঠিক আছে। আচ্ছা, ভালো। এটা হচ্ছে কোলেটার্স, চকচকে আঠালো পদার্থ থাকে এবং বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, এটাকে কোলেটার্স বলে, এটা মনে রাখবা। পানি থলি মানে কি, জমা রাখবে, ওর কাজ কি, জমা রাখা। তাহলে এইটা ওর কাজ হচ্ছে বিশেষ ধরনের এক ধরনের পানি ধারক, এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। ওকে, থলি মানেই জমা রাখবে। ওকে, এটা কোথায় থাকে, বরফ উদ্ভিদ নামে পরিচিত মেসেমব্রায়ান্থিমাম ক্রিস্টালিনাম। হ্যাঁ, মেসেমব্রায়ান্থিমাম ক্রিস্টালিনাম। তো মনে রাখবা, বরফ উদ্ভিদ নাম কি, বরফে এরকম করি আমি মনে রাখতাম, বরফে আমরা কি করি, বরফে অনেক সময়, হ্যাঁ, গরমে ভাল লাগে না, বিরক্ত, আর বরফে তো ওই যে ক্রাই, একটু কান্না কান্না একটা ভাব আসে। শীতে ওরে বাপরে, একটা বিখ্যাত ডায়লগ ছিল না, যে শীতের খারাপে সে বাঁচতে পারতেছে না। তো এই যে বরফে, তো বরফে তার কান্না কান্না অবস্থা, তাই ক্রিস্টালিনাম, ঠিক আছে, ক্রিস্টালিনাম মনে থাকবে, কি বলে এটাকে, ক্রিস্টালিনাম। ওকে, ওকে, গুড। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি, হ্যাঁ, এই জিনিসটা বুঝে গেছি। ওকে, এপিডার্মাল রন্ধ্র। এবার আসো ছিদ্র। তাহলে ছিদ্র থাকে না, ছিদ্রগুলো কি, এই যে পত্ররন্ধ্র, এবং আরেকটা আছে পানিরন্ধ্র। একটা হচ্ছে পাতার মধ্যে ছিদ্র থাকে, পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানিরন্ধ্র বা হাইডাথোট। তো এগুলো নিয়ে আমরা জানবো। আসো,
ছিদ্র যেগুলো থাকে। তো এই যে পত্ররন্ধ্র কি থাকে, দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ দিয়ে আমরা পড়িয়েছিলাম যে এরকম ধরো এই যে এভাবে করে দুইটা রক্ষী কোষ দিয়ে আমার পত্ররন্ধ্র, মাঝের এই ছিদ্রটাকে কি বলে, পত্ররন্ধ্র। তাহলে এই যে দুইটা রক্ষী কোষ দিয়ে আমার একটা ছিদ্র বেষ্টিত, এটাকে বলে পত্ররন্ধ্র। ঠিক আছে, পত্ররন্ধ্র। আচ্ছা, তো এখানে ওর চারপাশে কি থাকে, সহকারী কোষ থাকে। এইটার চারপাশে আমার কি আছে বলতো, এটার চারপাশে আমার সহকারী কোষ আছে। এটার চারপাশে কি আছে, সহকারী কোষ আছে। তাহলে এই যে রক্ষী কোষের চারপাশে আমার সহকারী কোষ থাকে, রক্ষী কোষের চারপাশে সহকারী কোষ থাকে। এইটাকে এই যে দেখো এখানে এটার নিচের দিকে পত্ররন্ধ্রের নিচের দিকে এরকম শ্বাসকুঠুরি থাকে যেখানে বাতাস জমা থাকে। তো এইগুলা মেইন বেসিক যে রক্ষী কোষ, তার চারপাশে সহকারী কোষ। ওকে, এখন এই পত্ররন্ধ্র খোলে কখন, এই যে খোলে কখন, দিনের বেলা, রাতের বেলা বন্ধ, রাতের বেলা বন্ধ, দিনের বেলা খোলে, এটা আমরা জানি, এটা নর্মাল। তবে পাথরকুচি একটু ব্যতিক্রম, পাথরকুচিতে উল্টা হয়, এখানে দিনের বেলা বন্ধ, রাতে খোলা থাকে, রাতে খোলা থাকে। তাহলে পাথরকুচির জায়গাটায় একটু ডিফারেন্ট, পাথরকুচিতে উল্টা ঘটনা ঘটে, দিনের বেলা বন্ধ, রাতের বেলা খোলা। ঠিক আছে, ওকে। ও আচ্ছা, ঝাড়ু পিকটা আবার করেন না, ওটা কেন? আচ্ছা, ওটা প্রি মেডিকেলের ক্লাসে করছিলাম, তোমাদের সাথেও করব না, ওটা এমনি বলছিলাম, আরে কিছু এলে আমারে খালি পচায় সবাই। আচ্ছা, তো দেখো পত্ররন্ধ্রের প্রকারভেদ ডায়াসাইটিক, প্যারাসাইটিক। তো ডায়াসাইটিক এবং প্যারাসাইটিক মানে এগুলা দেখো ডাই দুইটা, তাহলে দুইটা কোষ যখন ওরা সমকোণে কেমন থাকবে, দুইটা সহকারী কোষ যখন এই রক্ষী কোষকে সমকোণে থাকবে, দেখো ব্যাপারটা এই ছবিটা দেখো, এটা রক্ষী কোষ এভাবে দুই পাশে, ঠিক আছে। এখন রক্ষী কোষটা আছে এইভাবে আর সহকারী কোষ এইভাবে, তাহলে রক্ষী কোষ এইভাবে, সহকারী কোষ এইভাবে, তাহলে এটা কি সমকোণে না, এরা কি সমকোণে না? তাহলে দেখো রক্ষী কোষ এভাবে, সহকারী কোষ এভাবে, মানে রক্ষী কোষ এভাবে লম্বালম্বি, সহকারী কোষ এভাবে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এটার কথা বলছে সমকোণে। প্যারাসাইটিক কি বলছে, যে এই প্যারাসাইটিকে আমাকে বলছে যে এইখানে ওরা সমান্তরালে থাকে, প্যারালালি থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে প্যারালালি থাকবে, প্যারালালি থাকে। তাহলে এই যে ধরো এটা রক্ষী কোষ আর এদের এখানে এটা কি, এই যে সহকারী কোষ, তাহলে রক্ষী কোষ যেদিকে, সহকারী কোষ এইদিকে, তাহলে এইদিকে বরাবর রক্ষী কোষ, এইদিকে সহকারী, তাহলে ওরা দেখো সমান্তরাল না, তাহলে এটাকে নাম দিছে কি, প্যারালাল, প্যারাসাইটিক। তাহলে যদি দুইটা রক্ষী কোষের সাথে এরা সমান্তরাল ভাবে সংযুক্ত থাকে, এটাকে বলা হয় প্যারাসাইটিক। অ্যানিসোসাইটিক এটা কি, তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে, তিনটা অ্যানাইসো এবং তিনটাই কি অসম। অ্যানাইসো মনে রাখবা, এখানে কি আইসো হলে আমরা বলি দুইজনের মধ্যে, অ্যানাইসো তাহলে এখানে একটু দুইয়ের বেশি, তিন, অ্যানাইসো তিন, ঠিক আছে, অ্যানাইসো তিনটা কোষ থাকবে। টেট্রা মানে কি চার, তাহলে চারটা সহকারী কোষ থাকবে, সহজ। অ্যাক্টিনোসাইটিক, এখানে একটা ভুল করে অনেকে তিনটা সাবসিডিয়ারি কোষ, তিনটা সহকারী কোষ দেখলে সেভাবে ট্রাইসাইটিক বলে কিছু নাই, অ্যানিসো, এটা কি নাম, অ্যানিসো। আচ্ছা, তারপর অ্যাক্টিনোসাইটিক মানে কি, অনেকগুলা সহকারী কোষ যদি রক্ষী কোষকে ঘিরে রাখে, অ্যাক্টিনো। হ্যাঁ, অ্যাক্টিনো, এটারে এভাবে মনে রাখবা, অ্যাক্টিনো বলছে না, তার মানে একটা না অনেক, এভাবে বুঝাইছে। এভাবে দেখো, অ্যাক্টিনো মানে একটা না, তার মানে অনেক, ঠিক আছে, এভাবে মনে রাখবা। অ্যাক্টিনোসাইটিক তার মানে কি, অনেক। তাহলে আমাকে যদি বলে অ্যাক্টিনোসাইটিক, বা তোমাকে এভাবে দিল অনেকগুলা রেডিয়ালি লম্বা কোষ দ্বারা বেষ্টিত থাকে, কি, তাহলে এটা আমি বলবো অ্যাক্টিনোসাইটিক, কারণ অ্যাক্টিনো তার মানে একটা না দুইটা, একটা না দুইটা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ওকে, গেল। তারপরে আসো অ্যানোমোসাইটিক।
অ্যানোমোসাইটিক। স্টোমাকে পরিবেষ্টনকারী কোষসমূহ সাধারণ ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়, পৃথকযোগ্য নয়, ঠিক আছে। অ্যানোমো, এভাবে দেখো, মনে রাখো, অ্যানোমো। তাহলে অ্যানোমো, তাহলে এই জিনিসটা হচ্ছে যে দেখো, নোমো নেইম মানে নাম আলাদা করা যাচ্ছে না। অ্যানোমো নাম আলাদা করা যাচ্ছে না, মানে এদেরকে পৃথক করা যাচ্ছে না। অ্যানোমোসাইটিক, এভাবে। তাহলে নোমো মনে রাখবা কি, নোমো হচ্ছে যে নেইম, তাহলে ওদেরকে নাম আলাদা, এ মানে যাচ্ছে না, অ্যানোমো তার মানে ওদের নাম আলাদা করা যাচ্ছে না, তার মানে ওদেরকে পৃথক করা যাচ্ছে না, সবার সেম লাগতেছে, সবাইরে সেম লাগতেছে। সো এই জিনিসটা মনে রাখবা, এইভাবে ট্রিক দিয়ে পড়লে মানে জিনিসটা আর কি তোমার একটু পড়াটা ইজি হবে। এখন এই পত্ররন্ধ্রের গুরুত্ব অপরিসীম। পত্ররন্ধ্র দিয়েই তোমার শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রস্বেদন সব এইটার মাধ্যমে হয়, সব কিন্তু এই জিনিসটার মাধ্যমেই হয়ে থাকে। যত কার্বন ডাইঅক্সাইড ঢুকা, অক্সিজেন ঢুকা, পানি বের হওয়া, সব কিছু কি এই ছিদ্রের মাধ্যমে হয়, সব কিন্তু হ্যাঁ এই ছিদ্রের মাধ্যমে হয়। ওকে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা গেল, এবার আসো পানি পত্ররন্ধ্র মানে নর্মালি পত্ররন্ধ্র দিয়ে কি পানি বের হয়? না, জলীয় বাষ্প বের হয় পত্ররন্ধ্র দিয়ে। তো কিন্তু যদি এমন হয় যে সেখানে পানি বের হচ্ছে, কি বের হচ্ছে? পানি বের হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলি হাইডাথোড। তাহলে এরকম কোন ছিদ্র, যেই ছিদ্র দিয়ে পানি একদম তরল আকারে বের হয়, কি বলছি, পানি তরল আকারে বের হয়, সেটাকে বলা হয় হাইডাথোড। তো এইটার উদাহরণ কি মনে রাখবা, কারা কারা এটার মধ্যে উদাহরণ? ঘটক, কি ঘট, ঘাস, টমেটো, কচু। এই যে ঘাস, টমেটো, কচু, মনে রাখবা কি ঘটক, ঠিক আছে, ঘটক। তাহলে ঘটকের মধ্যে আমার পানি পত্ররন্ধ্র থাকে, ঘাস, কচু, টমেটো। ওকে, আচ্ছা, তো এই জায়গায় এটা গেল। এখন এই যে কোষগুলা থাকে, এই যে পানিপত্র রন্ধ্র, খেয়াল করো, এই যে পানিপত্র রন্ধ্র, ওর নিচে যে কোষগুলো আছে এটাকে বলা হয় এপিথেম। কি বলা হয় এটাকে? এপিথেম। এটাকে বলা হয় কি? এপিথেম। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটা ঘটে। তাহলে এটাকে কি বলবো আমরা? এপিথেম। তো এই যে এপিথেম বা এপিথেলিয়াম, এপিথেম বা এপিথেলিয়াম, এই জিনিসটা বলা হচ্ছে। তো এখন এই জায়গায় দেখো, হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে পানি নির্গমন বা গাটেশন বলা হয়। তাহলে এই যে জায়গা দিয়ে, এই যে ধরো পানি কি হয়, জাইলেম দিয়ে এসে এপিথেমে আসে, এপিথেম থেকে পানিটা তারপরে এই যে ছিদ্র দিয়ে বের হয়, এই যে পানিটা বের হওয়ার প্রক্রিয়া সেটাকে বলা হয় গাটেশন। তার মানে একটা গাটেশন মানে নালী, গাটার চিনো? গাটার মানে নালী, হ্যাঁ নালী। তাহলে ওই নালীর মতো এমনি পানিটা যেমন গাটার দিয়ে যেমন পানি বের হয়, সো গাটেশন মানে কি? পানি বের হওয়ার এই প্রক্রিয়াটাকে গাটেশন বলে। হ্যাঁ, ওকে। এবার আসো, এই জায়গায় আমরা কি জানলাম? তাহলে হাইডাথোড দিয়ে পানি বের হওয়া, এটাকে গাটেশন। গাটার মানে গাটার দিয়ে পানি যায়, গাটার দিয়ে কি হয়? গাটার দিয়ে পানি যায়, ঠিক আছে, এরকম। তো এখানে পানি পত্ররন্ধ্র এগুলা ব্যাপার না, মানে পানি পত্ররন্ধ্রটা কই থাকে খালি এটা মনে রাখবা, পাতার কিনারায়, মানে কোনাগুলাতে থাকে, কিনারায়। এটা উপরের ত্বক নিচের ত্বক দুই জায়গাতেই থাকে, পত্ররন্ধ্র দুই ত্বকেই থাকে, কিন্তু পানি পত্ররন্ধ্রগুলো পাতার কোনায়ের দিকে থাকে, কোনায় একদম থাকে। আচ্ছা, তো এবার আসো আমরা এরপরে গ্রাউন্ড টিস্যু। তাহলে আমাদের এতক্ষণ ধরে আমরা এপিডার্মাল মানে বাইরের দিকে ছিলাম। তো মনে রাখবা এই যে গ্রাউন্ড টিস্যুর ব্যাপারটা কি জানো? গ্রাউন্ড টিস্যুর ব্যাপারটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে এপিডার্মিস, হ্যাঁ মানে বাইরের আবরণটা, ঠিক আছে, গেল। এপিডার্মিসের পরে যেই টিস্যুর লেয়ারটা থাকে ওটাকে বলে গ্রাউন্ড টিস্যু। তাহলে এপিডার্মিসের পরের লেয়ারটা কি? গ্রাউন্ড টিস্যু। আর এই গ্রাউন্ড টিস্যুর ভিতরেই তোমার কি থাকে? ভাস্কুলার টিস্যু। এই তিনটা টিস্যুর তন্ত্র, এই হচ্ছে তিনটা
টিস্যু তন্ত্র। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে এপিডার্মিস বাইরে, তারপরেই যেটা থাকে, যেটা উদ্ভিদের ভিত্তি, উদ্ভিদ যেটার উপরে দৃঢ়তা অর্জন করে, গ্রাউন্ড টিস্যু, তার নিচে ভাস্কুলার টিস্যু। তার নিচে কি? ভাস্কুলার টিস্যু। না, তোমাদেরকে আলাদা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার না ওভাবে দরকার নেই, তোমাদের এক্সাম ব্যাচে আলাদা ওভাবে ভর্তি হওয়ার কিছু নাই। ঠিক আছে? এবার আসো, তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আমরা কি বলি? এটাকে বলা হয় আদি টিস্যু তন্ত্র। গ্রাউন্ড মানে এটা অনেক আগে থেকে আছে, তাহলে এটাকে বলা হয় কি? আদি টিস্যু তন্ত্র। আদি টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের আরেকটা নাম কি? আদি টিস্যু তন্ত্র। আদি টিস্যু তন্ত্র। আচ্ছা, এটা কোথা থেকে তৈরি হয়েছে দেখো, পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। তাহলে কোন টিস্যু থেকে এটা তৈরি হয়েছে ভাইয়া? পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। তাহলে গ্রাউন্ড টিস্যু কোথা থেকে? পেরিব্লেম। তাহলে এটা মনে রাখি, আমি এমনি লিখে রাখছিলাম, আমার এখনো মনে আছে, আমার বইয়ে পাগলা। তাহলে গ্রাউন্ড টিস্যু পেরিব্লেম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যু, পেরিব্লেম থেকে গ্রাউন্ড, পাগলা। ওকে, পেরিব্লেম থেকে, এটা এক ধরনের টিস্যু, ওইটা থেকে তৈরি হয়েছে গ্রাউন্ড টিস্যু। এই উৎপত্তিগুলো আসে কোনটা কোথা থেকে আসছে বলো তো? এগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে। আচ্ছা, এখন এই যে গ্রাউন্ড টিস্যুটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বহিঃস্টিলীয়, একটা হচ্ছে অন্তঃস্টিলীয়। এখন তোমাদের এইটা বুঝতে হবে এই স্টিলি অংশ কোনটা। এই স্টিলি অঞ্চল নিয়ে একটু ছবিটা দেখে আমাদের শিখতে হবে। ছবিটা এখানে মনে হয় নাই, আমি তোমাদের একে বুঝাবো, দাঁড়াও। এই যে একে বুঝাচ্ছি, স্টিলি। তো দেখো, তোমরা আগেও হয়তো টুকটাক পড়ছো, বাট আমি আবার একটু বলি। এই যে জিনিসটা খেয়াল করো, এটা কি? আচ্ছা, না, আরেকটু দিই। ঠিক আছে, এটা হচ্ছে অন্তত্বক। এটা কি? এটা হচ্ছে অন্তত্বক। ঠিক আছে, অন্তত্বক। তো এর ভিতরে কি থাকে? এই নিচের যে লেয়ারটা থাকে, অন্তত্বকের ভিতরের যে লেয়ার, এটাকে বলা হয় পরিচক্র। এখানে কি থাকে? পরিচক্র। ঠিক আছে, পরিচক্র। এরপরে এর কেন্দ্রের যে অংশ, এই অংশটাকে কি বলে? এই অংশটাকে বলে মজ্জা। এটা কি বলে? মজ্জা। ঠিক আছে, এটাকে বলে মজ্জা। এই মজ্জা থেকে পরিচক্র, এই পরিচক্র আর এই মজ্জার মাঝামাঝিতে তোমার এইখানে কি থাকে? এইখানে মজ্জার রশ্মি থাকে। এই জায়গাতে কি থাকে? মজ্জার রশ্মি থাকে। ঠিক আছে ভাইয়া, এই জায়গাতে আমাদের কি থাকবে? মজ্জার রশ্মি থাকে। মজ্জা রশ্মি। ঠিক আছে, মজ্জা রশ্মি থাকে। আচ্ছা, তারপরে কি? তারপরে আমাকে এখানে বলতেছে যে এখানে আর কি আছে। তাহলে আমার মজ্জা রশ্মি, পরিচক্র। তো এর মাঝামাঝিতে এই যে এই জায়গাগুলোতে জাইলেম ফ্লোয়েম থাকে। কি থাকে? জাইলেম ফ্লোয়েম এগুলো থাকে। জাইলেম ফ্লোয়েম, এই জিনিসগুলা থাকে এর মাঝখানে। তো আমার এই পুরো জিনিসটাই হচ্ছে এখানে ব্যাখ্যা। তো এখন আসো, স্টিলি অংশ মানে কোনটা? স্টিলি হচ্ছে এই যে পরিচক্র, এই পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত, এই পরিচক্র থেকে এই মজ্জা পর্যন্ত, খেয়াল করো, অন্তত্বক না, এই বাইরের এই লেয়ারটা বাদ, পরিচক্র থেকে এই মজ্জা পর্যন্ত এই অঞ্চলটাকে স্টিলি বলে। তাহলে কি বলছি? পরিচক্র এই লেয়ার থেকে মজ্জা পর্যন্ত এটাকে কি বলে? স্টিলি অঞ্চল। স্টিলি। তাহলে স্টিলি মানে কি? পরিচক্র থেকে মজ্জা, এই পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত হচ্ছে ভাইয়া স্টিলি। তাহলে এই স্টিলি, তাহলে এর ভিতরে যা কিছু আছে সেটাকে বলে অন্তঃস্টিলি। কি বলে?
অন্তঃস্টিলি, আর এর বাইরে যা আছে সেটাকে বলা হয় বহিঃস্টিলি। সেটাকে কি বলা হয়? বহিঃস্টিলি। তাহলে দেখো এই যে স্টিলি অঞ্চলের ভিতরে আমার যা আছে, এই যে জাইলেম, ফ্লোয়েম, এখানে আমার মজ্জা রশ্মি, এরপরে হচ্ছে যে তোমার পরিচক্র, এগুলা মিলে হচ্ছে স্টিলি। স্টিলির ভিতরে যা আছে অন্তঃস্টিলি, আর স্টিলির বাইরে যা আছে বহিঃস্টিলি। স্টিলির বাইরে কি আছে? বহিঃস্টিলি। তো এইখান থেকে আমরা এরপরে যেটা করব যে দেখো এই জায়গায় আমাদের এর বাইরের অংশটা কি? এটা তো অন্ততক, অন্ততকের বাইরের উপরের এই জায়গাগুলোতে কি থাকে? কর্টেক্স। এই জায়গাগুলো কি? কর্টেক্স থাকে, এরকম কর্টেক্সের লেয়ার, এগুলা কর্টেক্সের লেয়ার থাকে। হ্যাঁ, এটা কি থাকে? কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স। আর এর উপরে কি থাকে? আরেকটা লেয়ার, ওটা বলে অধোতক। হ্যাঁ, এটাকে বলে অধোতক। তো এগুলো হচ্ছে বহিঃস্টিলীয় অংশ। তাহলে দেখো স্টিলির ভিতরে যা আছে অন্তঃস্টিলীয়, এর বাইরে যা আছে এই যে দেখো অন্ততক, কর্টেক্স, অধোতক, এগুলো হচ্ছে বহিঃস্টিলীয়। তাহলে অন্তঃস্টিলীয় হচ্ছে ভিতরের গুলা, বাইরের গুলা হচ্ছে বহিঃস্টিলীয়। এই জিনিসগুলো হয়তো তোমরা এইচএসসি তে টুকটাক পড়ে আসছো, বাট এখানে আরেকটু বুঝো। ওকে, এবার আসো এই জায়গা থেকে আমরা যদি একটু এইখানে আসি, দেখো বহিঃস্টিলীয় অংশ, ঠিক আছে, বহিঃস্টিলীয় অংশ যেমন কি বলছে? অধোতক। তাহলে এই বহিঃস্টিলীয় অংশ কি কি? অধোতক, অন্ততক, আর মাঝে হচ্ছে কি? অধোতক, অন্ততক, এর মাঝামাঝি কর্টেক্স। হ্যাঁ, এর মাঝামাঝি কি? কর্টেক্স। তাহলে অধোতক কি বলছে দেখো, এটা কি দিয়ে তৈরি? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তা আমরা বলি যে কাণ্ডতেই থাকে, মূলে অধোতক থাকে না। মূলে অধোতক থাকে না। মূলে কি থাকে না? অধোতক থাকে না। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আসো কর্টেক্স। কর্টেক্স কি? কর্টেক্স হচ্ছে তেমন কিছু না, এখানে অনেকগুলো স্তর থাকে। এটার কাজ কি? খাদ্য ও পানি সঞ্চয় করা। কি সঞ্চয় করা? খাদ্য ও পানি সঞ্চয় করা হচ্ছে ওর মূল কাজ। খাদ্য ও পানি। আচ্ছা, এদিকে অধোতক মূলে থাকে না, এদিকে কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য, পানি। এতটুকু মনে রাখবা। এখন আসো অন্ততক নিয়ে ভাইয়া। তাহলে অধোতক, কর্টেক্স, এবার আসো অন্ততক। অন্ততকে অনেকগুলা জিনিস আছে ইম্পর্টেন্ট, মনে রাখো। আগে লিখে দেখি, এখানে লিখে দেই, এখানে এটা ইম্পর্টেন্ট অন্ততকটা। তো অন্ততকে তোমাকে কি মনে রাখতে হবে? অন্ততকে দেখো ধরো ওর যে গোল একটা লেয়ার ছিল, তাই না, অন্ততকে। তো বলছে কি, এই অন্ততকের প্রাচীরে সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো, কিসের মতো? সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে, তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। তো এই জায়গায় দেখো অন্ততক, তাহলে অন্ততকের এই জায়গায় আমাকে কি বলছে? এই জায়গায় আমাকে একটা আবরণ, একটা কি হবে? একটা সরু ফিতার যে বেষ্টনী, ধরো ওর চারপাশে এইখানে, হ্যাঁ, এই যে ওর প্রাচীরে এরকম একটা আবরণ তৈরি হইল, এই আবরণটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বলবো? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। এই যে স্ট্রিপের মতো, এটাকে বলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো এটাকে বিজ্ঞানী ক্যাসপেরি তিনি লক্ষ্য করেন 1865 সালে। তিনি এটাকে 1865 সালে তিনি লক্ষ্য করেন, ঠিক আছে, 1865 সালে। ওকে, আচ্ছা। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় থাকে? অন্ততকে থাকে। এরপরে মনে রাখবা এই জায়গায় আরেকটা জিনিস থাকে, এই যে অন্ততকের কোষের যেগুলো প্রাচীর পাতলা, তাদেরকে প্যাসেজ সেল বলে। তাদেরকে প্যাসেজ সেল বলে। তাহলে প্যাসেজ সেল কারা? প্যাসেজ সেল। তাহলে প্যাসেজ সেল হচ্ছে এই যে তোমার যাদের প্রাচীর পাতলা, তাদেরকে বলা হয় প্যাসেজ সেল। প্রাচীর পাতলা, এদেরকে কি বলা হয়? প্যাসেজ সেল। প্যাসেজ সেল। ওকে, এই আরেকটা জিনিস যেটা শ্বেতসার আবরণ থাকে, যে এই যে কিছু কিছু উদ্ভিদের এই জায়গায় দেখা যায় এই স্তরে, যেমন বলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে। দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদে ওদের একটা শ্বেতসার আবরণ, মানে অন্ততকে একটা স্টার্চের আবরণ থাকে। এটাকে বলা হয় স্টার্চ শীট। স্টার্চ
শ্বেত। তাহলে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা কি দেখি? শ্বেতসার আবরণটা দেখি, স্টার্চ শ্বেত দেখি। হ্যাঁ, ওকে, এই জিনিসটা। তাহলে কি কি জানলা? অন্তত্বকের যেই কোষগুলা প্রাচীর পাতলা, প্যাসেজ, প্যাসেজ মনে রাখবা, প্রাচীর পাতলা দেখে প্যাসেজ যাই যাতায়াত করতে পারে। প্যাসেজ মানে কি? যাওয়া, যাওয়া আসা। হ্যাঁ, প্যাসেজ। তো প্রাচীর পাতলা তো প্যাসেজ হইতে পারে, তাই প্যাসেজ কোষ এভাবে। তারপরে হচ্ছে ওইখানে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে অন্তত্বকে, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। এবং কি হয় অন্তত্বকে তোমার হচ্ছে যে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, তো আর এইখানে স্টার্চ শীট এই জিনিসটাও থাকে। আচ্ছা, এবার আসো অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। তো অন্তঃস্থলীয় অঞ্চলে কি থাকে? পেরিসাইকেল বা পরিচক্র, পেরিসাইকেল বা পরিচক্র। তাহলে পেরিসাইকেল বা পরিচক্র এখানে দেখো অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে আমরা পেরিসাইকেল বলি। কি বলি? পেরিসাইকেল বলি। তাহলে এই যে অন্তত্বকের নিচে পেরিসাইকেলটা থাকে। এখন এখানে দেখো, এখানে একটা কথা বলছে যে স্ক্লেরেনকাইমা টিস্যু, হ্যাঁ, যেমন স্ক্লেরেনকাইমা টিস্যু যদি ফ্লোয়েমের মাথায় থাকে, ধরো এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, এর মাথায় যদি স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, ফ্লোয়েম তো চিনো, জাইলেম ফ্লোয়েম, এর মাথায় যদি স্ক্লেরেনকাইমা থাকে তাহলে এটাকে কি বলে? হার্ডবাস বা গুচ্ছ টুপি। তাহলে টুপি, এই যে টুপির মতো দেখো, এটা ফ্লোয়েম, ওর মাথার উপরে স্ক্লেরেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা, এটা ফ্লোয়েম, এর মাথার উপরে স্ক্লেরেনকাইমা, তো টুপির মতো না, তো এটাকে বলে হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি। হ্যাঁ, তাহলে স্ক্লেরেনকাইমা ফ্লোয়েমের মাথায় থাকবে। আচ্ছা, আর এখানে এই পরিচক্র, এখানে একটা কথা বলছে কুমড়া ও কুমারিকা কাণ্ডে এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। তাহলে এই জিনিসটা, এই পরিচক্রটা কি দিয়ে গঠিত? কুমারিকা, কুমড়াতে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে হার্ডবাস্ট কি? ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা, এটাকে কি বলে? হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি। ঠিক আছে, হার্ডবাস্ট বা গুচ্ছ টুপি। আচ্ছা, তো এদের কাজ সবারই দৃঢ়তা প্রদান করা, খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা, খাদ্য সঞ্চয়। ঠিক আছে। আচ্ছা, এখানে অন্তত্বকের একটা কাজ ছিল, আমি তোমাদের বলি, মূলজ চাপ নিয়ন্ত্রণ। এটা অনেক আসে, মূলের যে চাপ, মূলজ চাপ নিয়ন্ত্রণ করে অন্তত্বক। মূলের যে চাপটা সেটা নিয়ন্ত্রণ কে করবে? অন্তত্বক করবে। একদম এইভাবেই তোমাকে প্রশ্নটা দিবে এবং এইভাবেই তোমাকে মানে চুজ করতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, আমরা পড়েছিলাম যে পরিচক্রের নিচে আমার কি আছে? মজ্জা বা মেডুলা। পরিচক্র, পরিচক্রের নিচে কি? মেডুলা। তো মেডুলা বা মাঝখানের দিকে মেডুলা, যে মজ্জা, একটা বড় অঞ্চল, তাই না? বড় অঞ্চল জুড়ে। তো ওর বড় অঞ্চলে ওর কাজ কি? সঞ্চয় করবে, ও খাবারটাকে জমা রাখবে এখানে। তাহলে দেখো, এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যে পার্টগুলো আমরা জানলাম, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের পার্টে আমরা বারবার এটাই দেখতেছি যে ভাইয়া গ্রাউন্ড টিস্যু তন্ত্রের এখানে কি আছে? ভাই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের এখানে ওদের সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য, তারপরে হচ্ছে যে দৃঢ়তা দেওয়া, মজবুত রাখা, এই সব ব্যাপার সব। আর মজ্জার রশ্মি, ওর কাজ কিছুই না, ওর কাজ হচ্ছে ওই যে পরিচক্র আর মজ্জা দুইটার মাঝখানে সংযোগ রাখে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সংযোগ রাখে, পরিবহনে সাহায্য করে, খাদ্য পরিবহন। এই যে দেখো, খাদ্য পরিবহন করে। তাহলে মজ্জা রশ্মি জাস্ট খাদ্য পরিবহন করে, বাইরের থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে, এভাবে কাজগুলো করে। তাহলে এইটা আমরা তখন গ্রাউন্ড টিস্যু পড়লাম, মূল, কাণ্ড। এখন পাতা, পাতার গ্রাউন্ড টিস্যুতে কেমন একটু খেয়াল করো। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এটা ভেরি ইম্পর্টেন্ট, মেসোফিল টিস্যু। দেখবা তোমরা বারবার পড়ো মেসোফিল টিস্যু, মেসোফিল। মেসোফিল কি? তো আমরা জানি, ধরো একটা পাতার বাইরের আবরণকে কি বলে? এপিডার্মিস। এপিডার্মিস, এই এটা তো বাইরের আবরণ। তা আবরণের নিচে আবার টিস্যু আছে না? এই টিস্যুটাকে বলা হয় মেসোফিল টিস্যু। কি বলা হয়? মেসোফিল। এটা হচ্ছে তার গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু। আচ্ছা, এখন এই জায়গায় দুই রকমের পাতা আছে, খেয়াল করো। এখানে একটা হচ্ছে বিষম, বিষম, বিষম পৃষ্ঠ পাতা, আরেকটা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ পাতা। সমাঙ্গ মানে সব অংশ সমান, সমাঙ্গ পৃষ্ঠ পাতা। তাহলে একটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা, একটা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ। বিষম পৃষ্ঠ মানে উভয় পাশ সমান না, উভয় পাশ সমান না, বিষম পৃষ্ঠ পাতা, উভয় পাশ সমান না। তো এই বিষম পৃষ্ঠ পাতায় কি বলছে দেখো, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, একটা কি? প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি
প্যারেনকাইমা। তাহলে বিষম পৃষ্ঠ পাতায় দুই রকমের টিস্যু থাকে, উপরের দিকে প্যালিসেড, নিচে স্পঞ্জি। বিষম পৃষ্ঠ পাতা মানে বুঝো তো উভয় পাশ সমান না, আর সমাঙ্গ মানে কি দুই পাশই সমান। তাহলে এইখানে যে কোনো একটা হয় প্যালিসেড থাকবে শুধু, নাইলে শুধু স্পঞ্জি, যে কোনো একটা, একসাথে দুইটা থাকে না। আর এই যে বিষম পৃষ্ঠতে স্পঞ্জি লেয়ারও থাকে, স্পঞ্জি একটু গোল গোল, আর এরকম প্যালিসেড আয়তাকার প্যালিসেড কোষও থাকে। হ্যাঁ, ওকে, প্যালিসেড। তাহলে এইগুলা একটু মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এগুলা গেল। এখন আসো ভাস্কুলার। তাহলে আমরা মোটামুটি এইটা কি হয়ে গেছে না, এই জিনিসটা পাতার। তাহলে পাতার এই টিস্যুর কাজ হচ্ছে খালি খাদ্য তৈরি করা, এই যে সালোক সংশ্লেষণ করা। তাহলে আমরা জানলাম পাতার গ্রাউন্ড টিস্যু মেসোফিল, এবং এখানে কি কি থাকে সবই আমরা বুঝে নিলাম। রাইট রাইট ভাইয়া? কারো কোনো প্রবলেম? আচ্ছা, এবার আসো ভাস্কুলার। ভাস্কুলার ভেসেল মানে কি, যে পরিবহন করে। ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ কি? পরিবহন করা। ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ কি? পরিবহন করা, তাই না? মানে কি পরিবহন করবে? পানি, কার্বন ডাই অক্সাইড, মানে সরি পানি, খাদ্য, এগুলোকে পরিবহন করবে। আচ্ছা, তো এই যে দেখো ভাস্কুলার, তাহলে এই ভাস্কুলার জিনিসটা এরা কি, টিস্যুগুলা কারা? জাইলেম, ফ্লোয়েম। তো এরা কি বান্ডেল হয়ে থাকে। জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে ভাইয়া? বান্ডেল হয়ে থাকে। জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে? বান্ডেল হয়ে থাকে। তো জাইলেম ফ্লোয়েম দেখো ওরা যেহেতু বান্ডেল হয়ে থাকতেছে, তাই না? বান্ডেল, তো বান্ডেল হয়ে থাকার জন্য এদেরকে বলা হচ্ছে ফ্যাসিকুলার। তো ফ্যাসিকল কথাটার মানে কি? ফ্যাসিকল, এটার মানে হচ্ছে বান্ডেল হয়ে থাকা, বান্ডেল গুচ্ছ গুচ্ছ করে থাকা। সো এই কারণে একে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। একে কি বলা হয়? পরিবহন টিস্যুতন্ত্র। তো জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই জিনিসটা গঠিত। তাহলে আমরা কি বললাম? পরিবহন টিস্যুতন্ত্র। পরিবহন টিস্যুতন্ত্র এটা কি? জাইলেম ও ফ্লোয়েম, এই দুইটা জিনিস নিয়ে এরা গঠিত। আচ্ছা, এখন আসো কি বলছে, উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা ভাস্কুলার বান্ডেলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। ওকে, তবে একবীজপত্রীর কাণ্ডে, একবীজপত্রীর কোথায়? কাণ্ডে, মূলে বলে নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই যে ভাস্কুলার বান্ডেল এরা বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। বিক্ষিপ্ত, এটাকে কিভাবে মনে রাখবা? এখানে মনে রাখবা একা 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 যখন থাকে কেউ তখন সে বিক্ষিপ্ত থাকে। তাহলে এই যে হৃদয় ভাইয়ার অবস্থা, হৃদয় ভাইয়া যখন এই যে ভাইয়ার এই একাকিত্ব অবস্থা, এই অবস্থায় ভাইয়ের কি হয়? এখন আমার দেখা যায় রুমে গোছানো নাই, কিছু নাই, একটা শার্ট খুলে এখানে, গেঞ্জি খুলে এইখানে, এই সেই বইটা একটা পরে এইখানে রাখি, ল্যাপটপ খুলে এইখানে রাখি, এক একটার এক এক রকম ছড়ানো ছেটানো একটা অবস্থা থাকে, গুছানো না। তো এটা একা। কিন্তু আজকে যদি আমার সাথে কেউ থাকতো তাহলে সেই জায়গায় সে কিন্তু একটু গুছিয়ে রাখতো, তাই না? সে চিন্তা করতো আচ্ছা ওর কাজটাকে আমি সহজ করে দেই, ও একটু মানে এটা গুছাই দেই, হ্যাঁ এরকম থাকতো, সুবিধা হতো। তো একা একা হইলে কি হবে? সে বিক্ষিপ্ত, তার মন একদিকে থাকে না, তার কাজ একদিকে হয় না, সে অনেক চিন্তিত থাকে, ডিপ্রেসড থাকে, কষ্ট। এখন তাহলে দেখো একা বিক্ষিপ্ত, একা থাকলে মানুষ বিক্ষিপ্ত না? তাহলে একই একবীজপত্রী, কাতে কাণ্ড, তাহলে একবীজপত্রীর কাণ্ডে বিক্ষিপ্ত থাকে। এই জাইলেম ফ্লোয়েম বিক্ষিপ্ত থাকে। শার্টটাও ক্যালেন্ডার করে দিত, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখছো, সে আমার বলে দিত যে তুমি রবিবারে পরবা লাল, সোমবারে পরবা নীল, মঙ্গলবারে পরবা সবুজ, বুধবারে পরবা কালো, এরপরে পরবা হচ্ছে খয়েরি, এরপর একদিন পরবা সাদা। দেখছো কি সুন্দর করে সব রেডি করে রাখতো। আমি গিয়ে খালি নিয়ে পরে বেরোতাম, পড়তাম, বেরোতাম। কি সুন্দর লাইফ থাকতো,
পড়াবো না, যাও। হ্যাঁ, পড়াইতে গেলেও স্যাডনেস এসে পড়ে, ভালো লাগে না আর পড়াইতে, পড়াবো না, যাও যাও, ঠিক আছে, যাও, টাটা টাটা, এই লাইফ শেষ। আচ্ছা, তো এই যে দেখো এবার জাইলেম টিস্যু, তো আমরা জাইলেম ফ্লোয়েম নিয়ে তো আলোচনা করতেছি। এই যে বললাম একা বিক্ষিপ্ত লাগে, সো এটা বাকিগুলা দেখো ওরা কত সাজানো, দ্বিবীজপত্রী, হ্যাঁ দোকলা, এই যে দ্বিবীজপত্রীর কাণ্ড, এরা দেখো মূল, এটা কি দোকলা, মূল কাণ্ড দ্বিবীজপত্রী, দোকলা, দোকলা দুইজন, এরা কি সুন্দর সাধারণত বৃত্তাকারে সাজানো, কি সুন্দরভাবে এরা সাজানো আছে। হ্যাঁ, কেউ রেডি আছে? রেডি থাকলে আমি এখানে বিয়ে করতাম, বোকা শোকা পোলাপান। হ্যাঁ, তোদের জন্য আরো বিয়ে হয় না আমার, হবেও না মনে হইতেছে। তোরা এই যে এইসব পচানে, তোরা যেদিন পচানো বন্ধ করবি সেদিন কোনো মেয়ে আমারে বিশ্বাস করবে, সেদিন কোনো সুযোগ্য মেয়ে আমারে বিশ্বাস করবে যে না আচ্ছা ছেলেটা মনে হয় আসলেই সিঙ্গেল। নাইলে মনে হয় আমি শিওর কোনো মেয়ে আমারে ভাবতেছে না, ওরা ভাবতেছে আমি আসলে বিবাহিত। এজন্য আমার কেউ বলেও না কিছু, আমিও জানি না, আমার কপালেও কিছু নাই, বুঝছিস? তোদের জন্য আমি মামলা করে যাব তোদের নামে, একদম নাম লিখে, বুঝছিস? যারা যারা এই যে কমেন্ট করতেছিস না, তোদের সবার নাম লিখে আমি মামলা করে যাব যে এদের জন্য আমার বিয়ে হয় নাই, মানহানির মামলা, মানহানির মামলা করে যাব। হ্যাঁ, রেডি থাকলে তো বিয়ে করব, রেডি থাকলে তো বিয়ে করব, মানে কোনো সুযোগ্য পাত্রী যদি থাকে তাহলে বিয়ে করব, সমস্যা কোথায়? এটা তো ভালো, বিয়ে করলে নাকি রিজিক দেয়, তো ভালো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো জাইলেম, তাহলে জাইলেমে কি বলতেছি দেখো, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই চার প্রকার উপাদান দিয়ে জাইলেম টিস্যু গঠিত। তাহলে ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তাহলে এই যে চারটা কোষ, এই চারটা কোষ নিয়ে আমার কি গঠিত? জাইলেম টিস্যু গঠিত, জাইলেম টিস্যু গঠিত। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ফার্ন বর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। তাহলে কি বলছে দেখো, যে ফার্ন বর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, থাকে না। তো এখন আসো এই জায়গাতে আমার ভেসেল থাকে না, তাহলে ওই যে নগ্নবীজী উদ্ভিদে কিন্তু আমরা পড়েছি যে এইখানে কোনো ভেসেল নাই, এখানে কোনো ভেসেল নাই। তাহলে আমার জাইলেমে চার ধরনের কোষ, এর মধ্যে ভেসেল নাই কোথায়? ফার্ন আর নগ্ন, ঠিক আছে, ফার্ন আর নগ্নতে এগুলা নাই। কিভাবে মনে রাখবা? ফার্ন আর নগ্নতে নাই, ফার্ন আবার নগ্ন, দেখো দুইটাতেই ন আছে, দুইটাতেই ন আছে। ন মানে কি? নাই। কি নাই? ওদের ভাই নাই, ওদের ভাই নাই, মানে ভেসেল নাই, ঠিক আছে, ভাই নাই। আচ্ছা, এর মধ্যে দেখো কিছু কিছু নগ্নবীজী উদ্ভিদ, মানে আবৃতবীজী উদ্ভিদেও কিছু কিছু জায়গায় ভেসেল থাকে না। মানে নর্মালি কি নগ্নবীজিতে ভেসেল থাকে না, আবৃতবীজী উদ্ভিদে ভেসেল থাকে। তো এই যে এইখানে দেখো, এই যে ভেসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও উইন্টারাসি, টেট্রাসেন্ট্রাসি, ট্রোকোডেনড্রাসি, হ্যাঁ এটা, এই তিনটাতে ভেসেল থাকে না, ভেসেল থাকে না। তাহলে আমার কি বলছে? উইন্টারাসি, উইন্টারাসি, টেট্রাসেন্ট্রাসি, ট্রোকো, তাহলে উইটেট, WTT, উইন্টারাসি টেট্রা ট্রোকো, WTT। আচ্ছা, তো এখন এই যে ভেসেলের মধ্যে কিছু আছে ছোট গর্ত, তাদেরকে বলে প্রোটোজাইলেম, আর যেগুলো একটু বড় গর্তযুক্ত তাদেরকে বলে মেটাজাইলেম। তাহলে ছোট গর্ত, যেগুলো ছোট ছোট গর্ত, এগুলোকে বলে প্রোটোজাইলেম, আর যেগুলো একটু বড় বড় গর্ত সেটাকে বলে মেটাজাইলেম। তাহলে কি বলে? মেটাজাইলেম। আচ্ছা, তো এই যে যেমন এখানে বলতেছে যে কাণ্ডের, আবার হচ্ছে মূলে, তো আমরা বলতেছি মূলে কি বলে দেখো, একটু মনে রাখো। তাহলে মেটাজাইলেম মানে কি? যেগুলার, যেই জাইলেমে ভেসেলটার বড় বড় গর্ত, বড় গহ্বর। আচ্ছা, তো এখন এই জায়গায় তোমাদেরকে একটা বুঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে ধরো আমরা তো বলেছি ভাস্কুলার বান্ডেল যে থাকে, ধরো এটা হচ্ছে এরকম ভাবে, এটার ভিতরে ভাস্কুলার বান্ডেল আছে। তো এই ভাস্কুলার বান্ডেলে ধরো
প্রোটোজাইলেমটা কেন্দ্রে, প্রোটোজাইলেম কেন্দ্রে, আর মেটাজাইলেম, এই যে মেটাজাইলেম এগুলো বড় বড় গর্ত দেখছো, এগুলো বাইরে। মেটাজাইলেম বাইরে, প্রোটোজাইলেম ছোটগুলো হচ্ছে প্রোটো, প্রোটো ছোট ছোট, প্রোটনের মতো ছোট, আর মেটা বড়। আচ্ছা, তো এই যে এই গঠনটাকে আমরা কি বলি? মেটাজাইলেম বাইরে, প্রোটোজাইলেম ভিতরে, এটাকে বলে এন্ডার্ক। কি বলে এটাকে? এন্ডার্ক। ঠিক আছে, এটাকে বলে এন্ডার্ক। এটাকে কি বলে? এন্ডার্ক। আর উল্টাটা চিন্তা করো, এটা ধরো এরকম, হ্যাঁ এরকম, তাহলে ওর মেটাজাইলেমটা মাঝখানে, মেটা মধ্যের দিকে, যে মেটাজাইলেম মধ্যের দিকে, আর প্রোটোজাইলেম সাইডের দিকে, প্রোটোজাইলেম সাইডের দিকে। ঠিক আছে, এইটাকে বলে এক্সার্ক। এটাকে কি বলে? ওকে, ওকে, এটা তাহলে এখন এক্সার্ক, সিগন্যাল চলে গেছে, আয় হ্যাঁ, কি বলো? ক্লিয়ার? ওকে, তো এখন এই যে মেটাজাইলেম মাঝখানে, এটা কোথায় থাকে? এই এক্সার্ক। তাহলে এভাবে মনে রাখো, ম ম ম একা, ম ম ম একা, ম ম ম একা। তাহলে কি বলছি খেয়াল করো, এটা এভাবে মনে মুখস্থ করে ফেলো। মূলের মধ্যে, মূলের মধ্যে মেটাজাইলেম, মূলের মধ্যে মেটাজাইলেম, মূলের মধ্যে মেটাজাইলেম। তাইলে মূলে এই যে মেটাজাইলেম মাঝখানে, প্রোটোজাইলেম বাইরে, এই গঠনটা কার থাকে? কোথায় থাকে? মূলে থাকে। তাহলে মূলের মধ্যে মেটা, মূলের মধ্যে মেটাজাইলেম, ম ম ম একা, একা মানে কি? এক্সার্ক, এক্সার্ক। ঠিক আছে, কি বলে? এক্সার্ক। তাহলে এটা কি? এক্সার্ক। তাহলে মূলের মধ্যে মেটাজাইলেম, এটাকে বলে এক্সার্ক, এক্সার্ক। আর এন্ডার্ক, এন্ডার্ক মানে কি? এন্ডার্ক, এন্ডার্ককে কি বলছে? এন্ডার্কে বলছে যে এই যে দেখো এখানে হচ্ছে এটা কাণ্ডে থাকে, এটা কি? কাণ্ডে, কাণ্ডে তোমার এন্ডার্ক এটা দেখা যায়। অর্থাৎ এখানে প্রোটোজাইলেম কেন্দ্রে, প্রোটোটা উল্টা, ওর উল্টা, ও এখানে মেটাজাইলেম কেন্দ্রে ছিল, এখানে প্রোটোটা উল্টাটা, জাস্ট উল্টা, শেষ। প্রোটোটা কেন্দ্রে, মেটাটা পরিধির দিকে বা বাইরের দিকে। তো এই গঠনটাকে বলে কাণ্ড এন্ডার্ক। মনে রাখবা, কাণ্ড, কাণ্ডে কি আছে দেখো, এই যে দেখো, সহজ সহজ করো, কাণ্ডে কি আছে? এই যে নড আছে না, অন্ড, অন্ড। তাহলে এই যে নড, এন্ডারকে দেখো, ইন্ড, ইন্ড, হ্যাঁ নড। তাহলে এই যে এন্ডার্ক কাণ্ডে, সহজ। এক্সার্ক আমি বলছি ম ম ম একা, মূলের মধ্যে মেটাজাইলাম, তার মানে এখানে মেটাজাইলামটা মাঝখানে, আর এই গঠনটাকে বলে এক্সার্ক। এটা কোথায় থাকে? এই যে গুড। তাহলে ম ম ম হৃদয় ভাই একা। ওকে, ঠিক আছে, ডান হয়ে গেছে। ওকে, তাহলে এক্সার্ক এন্ডার্ক আশা করি সবাই এখন মনে থাকবে। এক্সার্ক মূলে, এন্ডার্ক নড কাণ্ডে, কাণ্ড নড, এন্ডার্ক নড। এখন মেসার্ক একটা জিনিস আছে এইখানে, দুইটাই কেন্দ্রে, দুইটাই পরিধিতে। একটু আগে আমরা পড়লাম না যে মেটাজাইলামটা কেন্দ্রে, প্রোটোজাইলামটা বাইরের দিকে, এরকম বা উল্টাটা। এখন যেটা দেখবা সেটা হচ্ছে যে দুইটাই দুই দিকে আছে, মানে প্রোটোজাইলেমও মাঝখানে, মেটাজাইলেমও মাঝখানে, আবার দুইটাই পরিধি। সো এখানে একটা মিক্স আপ।
তো এই গঠনটাকে বলে মেসার্ক। এটা কোথায় থাকে? পাতায়। তাহলে পাতায় দুইটাই উভয় কেন্দ্রে উভয় পরিধিতে, এ কারণে এটাকে বলে কি? মেসার্ক। কি বলবো? এটাকে মেসার্ক। ঠিক আছে, মেসার্ক। তাহলে এই জিনিসটাকে আমরা বলি মেসার্ক। মেসার্ক। আচ্ছা, তাহলে ফ্লোয়েম টিস্যু, এবার আসো ফ্লোয়েম টিস্যুর মধ্যে সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার, এই 4 প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। তাহলে কি বলছে? এই ওকে, এবার আসুন সবাই, তো আমরা এতটুকু গেলাম। এখন ফ্লোয়েম নিয়ে, তাহলে জাইলেম নিয়ে অনেক আলোচনা। ফ্লোয়েমে আমার 4 ধরনের কোষ, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, 4 ধরনের, তাই না? একদম সোজা। এর মধ্যে আমরা জানি সিভ কোষ, ওর মধ্যে না কোনো নিউক্লিয়াস নাই। সিভ, হ্যাঁ, সিভ কোষে, এই যে এটা তো বলছে, সিভ কোষে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। এবং সঙ্গী কোষের নিউক্লিয়াসটা একটু বড় হয়, সঙ্গী কোষের নিউক্লিয়াসটা কি হয়? বড় হয়। তো এখন আসো, এই যে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। তো পাটের আঁশকেই বাস্ট ফাইবার বলে। তাহলে পাটের আঁশকে কি বলে? বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার। তো সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে। পাটের আঁশই হচ্ছে একটা বাস্ট ফাইবার। তো এখন আসো, যে এই জায়গায় আমাদেরকে কি বলছে? পরিবহন টিস্যুর এইখানে দেখো, এই জায়গায় বলছে যে পানি ও খনিজ লবণ পরিবহন করে। জাইলেম টিস্যু মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে। তো এই জায়গা থেকে তারপরে হচ্ছে যে পাতা ও অন্যান্য সবুজ অংশে প্রস্তুত খাদ্যদ্রব্য উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। তো আমরা সহজভাবে আমরা জানি যে পানি পরিবহন করে জাইলেম আর খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। ঠিক আছে, খাদ্য ফ্লোয়েম, পানিটা জাইলেম পরিবহন করে। তো এই কারণে তাদেরকে, এরা যেহেতু পরিবহন করে, এই কারণে তাদেরকে ভাস্কুলার বান্ডেল বলে। অর্থাৎ তারা পরিবহন করে, ভাস্কুলার ভেসেল, পরিবহন করে। ওকে, পরিবহন। আর এখানে এটা মনে রাখবা, ফ্লোয়েম প্যারেনকাইমাকে আমরা বাস্ট ফাইবার বলি, আর পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। তো আসে যে পাটের আঁশ কি? এটা হচ্ছে বাস্ট ফাইবার। পাটের আঁশ কি? এটা হচ্ছে বাস্ট ফাইবার। আচ্ছা, এবার আসি ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ নিয়ে। দেখো, ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদে 3 রকমের। কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। তাহলে সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ঠিক আছে, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ঠিক আছে, ওকে। তাহলে এই 3 ধরনের হচ্ছে ওর প্রকারভেদ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন সংযুক্ত মানে কি ভাইয়া? দেখো, সংযুক্ত মানে হচ্ছে এই যে জাইলেম ফ্লোয়েম এভাবে আছে, জাস্ট এরকম সিম্পল। এটা জাইলেম আর এভাবে ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। তাহলে এই যে জাইলেম ফ্লোয়েম সমপার্শ্বীয়, এটাকে বলা হয় কি? সমপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয় এই জায়গায় কি? এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এইভাবে হচ্ছে এটাকে বলে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়, তাহলে এটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। আচ্ছা, সমপার্শ্বীয় মানে একটা জাস্ট একটা এরকম। তাহলে সংযুক্ত 2 ধরনের। সংযুক্ত মানে জাইলেম ফ্লোয়েম এমনি আছে, তো এইটা 2 ধরনের। একটা হচ্ছে সমপার্শ্বীয়, মানে একটা জাইলেম একটা ফ্লোয়েম এভাবে। আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আরেকটা কি? সমদ্বিপার্শ্বীয়। দেখো, তাহলে সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সমপার্শ্বীয় কি বলছে দেখো, একটু বুঝে পড়ো। সমপার্শ্বীয় এটা 2 রকমের। এটা কয় রকমের? একটা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। তাহলে মুক্তটা কি? মুক্তটা হচ্ছে আমরা এইভাবে বলি দিনা মুক্ত। ঠিক আছে, দিনা মুক্ত। তাই মুক্তর মানে কি? এইখানে ভাইয়া ক্যাম্বিয়াম থাকে। কি বলছি?
ক্যাম্বিয়াম থাকে, মানে ক্যাম্বিয়াম কি একটা ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম থাকে, অর্থাৎ মুক্ত সমপার্শ্বীয়, মানে ওদের ধরো এটা জাইলেম আর এটা ফ্লোয়েম, হ্যাঁ, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এরকম একটা ভাজক টিস্যু থাকবে, এরকম একটা ভাজক টিস্যু থাকে যাকে কি বলে ক্যাম্বিয়াম, কি বলে ক্যাম্বিয়াম, ঠিক আছে, ক্যাম্বিয়াম বলে। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এরকম একটা ক্যাম্বিয়াম থাকে, এটাকে বলে মুক্ত। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি দিনা মুক্ত। কি বলবো, দিনা মুক্ত, ঠিক আছে, দিনা মুক্ত। আচ্ছা, দিনা মুক্ত এটাকে বলতেছি যে এখানে ক্যাম্বিয়াম থাকে, তো এটা মুক্ত কেন, কারণ ক্যাম্বিয়াম থাকলে ও আস্তে আস্তে বড় হবে, ক্যাম্বিয়াম কি ভাজক টিস্যু, তো ও মুক্ত, ও বড় হইতে পারবে আরো, তো মুক্ত। তো দিনা, দিনা দিয়ে মনে রাখবে এটা কোথায়, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী, এবং আরেকটা হচ্ছে নাতে, নগ্নবীজী উদ্ভিদ। কোনটা, নগ্নবীজী উদ্ভিদে, ঠিক আছে, একটা হচ্ছে দ্বিবীজপত্রী, একটা হচ্ছে নগ্নবীজী, দিনা মুক্ত। তাহলে মুক্ত সমপার্শ্ব এর উদাহরণ কি, দ্বিবীজপত্রী, নগ্নবীজী, দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী, ঠিক আছে। আচ্ছা, আর মুক্ত তো বললামই, মুক্ত এটা বুঝতেই পারতেছো, দিনা মুক্ত, দ্বিবীজপত্রী আর নগ্নবীজী। এখন বদ্ধ, কেন বদ্ধ, সে আর বাড়বে না, সে এমনিই থাকবে, কেন, কারণ বাড়বে না কেন, কারণ তার কোনো ভাজক টিস্যু নাই, তার মানে ওর ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম এই টিস্যুটা জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম ওর নাই, অর্থাৎ ওর জাইলেম শেষ, এইখানে ফ্লোয়েম, তো ওর মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, তো এটা হচ্ছে বদ্ধ। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি একা বদ্ধ লাগে। একা কেমন লাগে বলো, একা ভাইয়া বদ্ধ লাগে। তাহলে এই যে ভাইয়ার কষ্টটা এবার বুঝতে পারছো, একা বদ্ধ লাগে। তাহলে এই যে একা বদ্ধ লাগে, বদ্ধ সমপার্শ্বীয়, মানে যেখানে বড় হবে না, তার এতটুকুই শেষ, আর বৃদ্ধি হবে না। তাহলে বদ্ধ সমপার্শ্বীর উদাহরণ কোথায়, এই যে একা বদ্ধ লাগে মানে কি, একবীজপত্রী, কোথায়, একবীজপত্রী, বুঝতে পারছেন, হ্যাঁ, এই যে বুঝছেন, একাবদ্ধ লাগে, খুব খারাপ লাগে, তো এই কারণে একাবদ্ধ লাগে, একবীজপত্রীতে আমার বদ্ধ সমপার্শ্বীয়, কি বদ্ধ সমপার্শ্বীয়, ওকে। তাহলে এগুলো হচ্ছে পার্ট। তাহলে একাবদ্ধ, দিনা মুক্ত, এই যে দিনা, দিনারাই মুক্ত, মেয়েরা তো আসলে মুক্ত পাখির মতো ঘুরে, আমার মতো মানুষরা একা বদ্ধ, খালি পড়াই, তোমাদেরকে পড়াই, তোমাদেরকে এটা করব, তোমাদের জন্য এক্সাম নিব, তোমাদের জন্য ওই করব সেই করব, তু তাং চলতেই থাকে, বসে বসে এগুলোই প্ল্যান করে জীবনে। দেখছিস জীবন কত নিরস। ওকে, এবার দেখো সমদ্বিপার্শ্বীয় উদাহরণ কি, সমদ্বিপার্শ্বীয় মানে কি, এটাও শিখা ফেলি তোমাদেরকে। সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে এই যে খেয়াল করো, সমদ্বিপার্শ্বীয়, হ্যাঁ, সমদ্বিপার্শ্বীয়, এইখানে জিনিসটা হচ্ছে দুই পাশে এক জিনিস, মানে ধরো মাঝখানে জাইলেম, এখানে থাকে মাঝখানে জাইলেম, দ্বিপার্শ্বীয় বলছে না, তাহলে দুই পাশে ফ্লোয়েম, এই যে এরকম, তাহলে মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, এটাকে বলে সমদ্বিপার্শ্বীয়। তাহলে এটাকে এটাকে আমরা কি বলি, শাক ও লাউ, লাউকে লাউ দ্বিখণ্ড করো। দেখো, শাক ও লাউ দ্বিখণ্ড করো, তাহলে এটা আমরা কি মনে রাখবো, দ্বিখণ্ড, দ্বিখণ্ড, দ্বি মানে দুই ভাগ করতে বলছে। আচ্ছা, দ্বি মানে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, তাহলে এখানে শশা, শশা, কতে কি কুমড়া, কতে কি কুমড়া, আর লাউ তো লাউ, তাহলে এই শশা কুমড়া লাউ এরা কি সমদ্বিপার্শ্বীয়, এরা কি সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে, এরা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, আচ্ছা গেল। এবার আসো ওরিও, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। ওরিও, তাহলে ওরিওটা কোথায়, ওরিও হচ্ছে এই যে জাইলেম ফ্লোয়েম এরকম করে থাকবে, এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এগুলোকে এরকম করে ওরিও আকারে থাকবে, তো এইটাকে বলা হয় ওরিও। তাহলে এটা কোথায় পাওয়া যায় বলো তো, পুষ্পক উদ্ভিদের মূলে, পুষ্পক উদ্ভিদের
মূলে আমার এই ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূলে জাইলেম অথবা ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেলের সংখ্যা সাধারণত 5-এর কম, বা আমরা বলি 2 থেকে 4। কি বলছি? 2 থেকে 4। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত 6-এর অধিক। কতর অধিক? 6-এর অধিক। তো এই জিনিসটাই বলছে যে মূলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েমে বান্ডলের সংখ্যা সাধারণত 5-এর কম, 2 থেকে 4। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা 6-এর অধিক। তাহলে একা একা মানুষের যে একা, তার একটু বেশি জিনিস লাগে। তার কি লাগে? একটু বেশি জিনিস লাগে। ওকে, আচ্ছা। তো এখন আমরা এটা মনে রাখবো, তাহলে একা যে তার একটু বেশি জিনিস লাগবে না? যে একা অবস্থা, তার তো খুব খারাপ, সে তো খুব কষ্টে আছে, সে খুবই কষ্টে আছে, তাহলে তার একটু বেশি বেশি লাগবে। তো এর দেখো, ওর এখানে বান্ডেলের সংখ্যা, প্রত্যেকের সংখ্যা 6-এর অধিক। আর দ্বিবীজপত্রী তো দোকলা, ওর আর কি লাগবে? ওর অল্প হইলেই হয়, 2 থেকে 4, অল্প হইলেই হবে, বেশি লাগবে না। তাহলে এই জিনিসটা, ওরিওটা কোথায় থাকে? মূলে। ওরিও গঠনটা সবার মূলে, একবীজপত্রী দ্বিবীজপত্রী সবার মূলেই ওরিও গঠনটা থাকবে, মানে বান্ডেল করে করে গোল করে এরা থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কেন্দ্রিক। কি বলছি? কেন্দ্রিক মানে যে কোনো একটা কেন্দ্রে তার চারপাশ দিয়ে ঘিরে আরেকটা। ধরো জাইলেম কেন্দ্রে, তার চারপাশে ফ্লোয়েম, অথবা ফ্লোয়েম কেন্দ্রে, তার চারপাশে জাইলেম। তো এই যে বলছে, দেখো, জাইলেম কেন্দ্রিক বা হেড্রো, কি বলছে এটাকে? হেড্রোসেন্ট্রিক। জাইলেম ভিতরে থাকলে হেড্রো, আর ফ্লোয়েম যদি ভিতরে থাকে তাহলে এটা লেপ্টো। এখন ওর উদাহরণ কি? ওর উদাহরণ কি? টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনালা, এটা মনে রাখবা এসপিএল। কি দিয়ে মনে রাখবো? এসপিএল। তাহলে সেলাজিনালা, টেরিস, লাইকোপোডিয়াম। ঠিক আছে? হ্যাঁ, ওকে, এটা মনে রাখবা। বা এভাবেও মনে রাখতে পারো, পালাইছে। বাংলায় যদি লিখতে চাও, পালাইছে, পালাইছে। ঠিক আছে? কিভাবে? পতে টেরিস, এই যে পতে টেরিস, লাতে লাইকোপোডিয়াম, সেতে সেলাজিনালা, পালাইছে। ঠিক আছে? হেড্রোসেন্ট্রিক। হ্যাঁ, তাহলে এসপিএল বা পালাইছে যেমনি মনে রাখো, বাট মনে রাখতে হবে, কারণ হেড্রোসেন্ট্রিক যদি তুমি মনে রাখো এই তিনটা, তাহলে বাকিগুলা যে লেপ্টোসেন্ট্রিক, এটা তোমার জন্য ইজি। হ্যাঁ, এটা তোমার জন্য ইজি। তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক, বা যেটাতে ফ্লোয়েমটা মাঝখানে, তার চারপাশে জাইলেম থাকে, সেই জায়গায় ড্রাসিনা ইউক্কা। ড্রাসিনা ইউক্কা, তাহলে এটা কি? লেপ্টো। তাহলে এভাবে মনে রাখো, DYL, ড্রাসিনা ইউক্কা। এরা কেমন? লেপ্টোসেন্ট্রিক। দিল, দিল, দিল। হ্যাঁ, ড্রাসিনা ইউক্কা, ড্রাসিনা ইউক্কা। হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে। তাহলে ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম। ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে, এগুলো হয়ে গেছে। এটা তোমাদের এখানে আর কিছু না, আমরা এগুলো সব মানে মেইন জিনিস। এখানে একটা জিনিস পড়া, এই যে পেরিচ সাইকেল, এটাতে কি বলছে? নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। তাহলে পরিচক্র কোন খাবারটারে সঞ্চয় করে না? করে না কোনটারে? নাইট্রোজেন জাতীয়। নাইট্রোজেন জাতীয় খাবার সে সঞ্চয় করে না। পরিচক্র কারে বাদ দিছে? নাইট্রোজেন না। তাহলে নাইট্রোজেনই কি আছে? না। তার মানে নাইট্রোজেনরে না করে দিছে। তাহলে কাকে না করছে? কোনটাকে না, না দিয়ে কোনটা? নাইট্রোজেন। এবার আসো, একবীজপত্রী উদ্ভিদের মূলের ওর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য। তো মূলের কি কি এগুলো আসে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো প্রথমে আমরা বলছিলাম কিউটিকল থাকে না, মূলে থাকবে না। কেন? কারণ মূলে পানি ঢুকা লাগবে, তো কিউটিকল থাকলে তো পানিটা ঢুকতে পারবে না, তো পানি থাকে না। অধতকও নাই। এই যে যত পাতলা করা যায়, মানে মূলের ব্যাপারটা হচ্ছে, আমাকে তুমি যত পাতলা করবা আমি তত বেশি পানি ঢুকাইতে পারবো, স্বাভাবিক। তো ও দেখো, কিউটিকল নাই, বাইরের আবরণ, আবার ভিতরে অধতকও নাই, ওর অধতকও নাই। কেন? পানি যেন সহজে ঢুকতে পারে। এভাবে মনে রাখবা, পানি যেন সে সহজে নিতে পারে। আচ্ছা, কর্টেক্সে অধতক নাই, কেবল অন্ততক থাকে, শুধু অন্ততক আছে ওর। আচ্ছা,
পরিচক্র একসারিক কোষ, এটা নর্মাল। এই জায়গা থেকে দেখো ওর ভাস্কুলার বান্ডেল ওরিও, ভালো, এটা আমরা সব বলছি। যত মূল আছে একবীজপত্রী দ্বিবীজপত্রী, মূল মানেই সেখানে ওরিও। হ্যাঁ, মূল মানেই ওরিও। আচ্ছা, তারপরে কি, এই যে দেখো বলছিলাম না, মনে আছে ম ম ম একা, ম ম ম একা, ম ম ম একা। তাইলে দেখো এই যে এক্সাক্ট, তাহলে আমাদের ওই থিওরিটাতে চলে যাব, ম ম ম একা, ম ম ম একা। ঠিক আছে, মূলের এই যে মেটাজাইলেমটা কেন্দ্রে থাকে, মধ্যে থাকে। ওকে, এখানে জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছা, ওই যে বললাম একা, একা মানুষ, একা মানুষের খুব কষ্ট, তাই না? একা মানুষের খুব কষ্ট ভাইয়া, খুব কষ্ট। তাহলে এই যে একা, সে তার এই অবস্থায় তার কি থাকে দেখো, এই যে, হ্যাঁ, এই যে দেখো, তাহলে এই জায়গায় আমরা কি দেখলাম, ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক, 6-এর অধিক, 6-এর অধিক। ঠিক আছে, হ্যাঁ, জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। একা বেশি মানুষ লাগবে, বেশি, সরি থুকু, বেশি মানুষ লাগবে বলতে মানে তার বেশি বেশি প্রয়োজন, যে কোনো কিছু বেশি প্রয়োজন, তাই না? যে একা তার অনেকগুলো পাত্রী দেখাইতে হবে, আর যে দোকলা তার তো না, তার তো আসলে পাত্রী দেখা উচিত না। আচ্ছা, পাত্রীর উদাহরণ বাদ দিই, যদি বাংলাদেশের বেডাবান খারাপ আছে। তো এখন একা 6-এর অধিক, আর দ্বিবীজপত্রীদের মূলে এই সংখ্যাটা 2 থেকে 4, 2 থেকে 4। ঠিক আছে, আচ্ছা, দ্বিবীজপত্রী ওর দোকলা, ওর বেশি কিছু লাগবে না, সিম্পল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, এই 6, তাহলে একবীজপত্রী ওর কম আছে, তোর একটু জাইলেম বান্ডেল বেশি লাগবে। এই একজন আছে সামিন রহমান মারজান, হৃদয় ভাইয়ের, তোকে দাঁড়া, তোকে কি দিয়ে মারবো, আজকে কোনো জিনিস নেই, তোরে এটা দিয়ে মারবো। কি বলছিস, মাফটা, সরি বল, সরি বল, সরি বল, এটা 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 সরি বল। সামিন রহমান মারজান, তুমি মেয়ে না ছেলে? আচ্ছা, না ছেলেই হইতে পারে, মারজান না মেয়েও হইতে পারে। সামিন, সামিন নামে মেয়েও, সামিন নামে মেয়েও পাইছি, ছেলেও পাইছি জীবনে। স্টুডেন্ট ছিল একটা সামিন নামে, আবার ফ্রেন্ডও আছে সামিন নামে। এই ছেলে না মেয়ে, যেই জেন্ডারই হোক, লিঙ্গ নির্বিশেষে সরি বলো, নাহলে মায়ের। আচ্ছা, আমি মেয়ে, মুখ ফসকে সত্যি করে, তোদের জন্যই না আমার জীবনে কিছু হবে না, তোদের জন্য, জাস্ট তোদের জন্য বলে দিলাম। তোরাও, আমি না পাইলে তোরাও পাবি না, যারা আমার এই যে বলিস বলতেছিস, তোরা আর পাবি না। কি বলছে ভাইয়া? ও, ওই যে এটা কে, ফাতেমা, ফাতেমা, ও থাকে ব্রাহ্মণবাড়িয়া, ওর প্রোফাইলে ঢুকে, প্রোফাইলে চাপ দিলে আসলো লিভস ইন ব্রাহ্মণবাড়িয়া। ও বলছে ভাইয়ার জিএফ 6-এর অধিক না 8টার মতো জিএফ, আমার চোখেই পড়ছে বেশি, আরো বেশি। আচ্ছা, ও এই যে এই তুই কি ব্রাহ্মণবাড়িয়া থেকে, তুই যে ব্রাহ্মণবাড়িয়া থাকিস, তুই ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়ে রাখছিস, কি বলে এটা, টেলিস্কোপ দিয়ে দেখিস না, এখানে দেখিস, তোদেরকে আমি অভিশাপ দিয়ে যাবো, এই যে এইসবের জন্য অভিশাপ দিয়ে যাবো। দাঁড়া, তোদেরও হবে না, আমার না হইলে তোদেরও হবে না, দেখবি তোদেরও কিছু হবে না। হ্যাঁ, তোদেরও হবে না, যা, তোদেরও হবে না, আমার কিছু না হইলে তোদেরও হবে না জীবনে, তোদেরও হবে না, এইটা বলে গেলাম। অভিশাপ দিলাম, যা, হ্যাঁ তোদের অভিশাপ দিলাম, তোদেরও হবে না, যা, আমার না হইলে তোদেরও বিয়ে হবে না। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, কাণ্ডরোম থাকে না, কাণ্ডরোম ইউজুয়ালি থাকে না, এবং ওদের বহিত্বকে কিউটিকল থাকে। কেন কিউটিকল কেন থাকে? কিউটিকল থাকে হচ্ছে ভাইয়া ওদের যেন পানিটা বের না হইতে পারে, পানিটা যেন বের না হয়, পানিটা যেন, ঠিক আছে, পানিটা যেন বের না হয়, এই কারণে ওদের, হ্যাঁ,
এমনিই কি হবে, যদি ওদের পানিটা বের না হইতে পারে এই জন্য ওদের এখানে কিউটিকল থাকে, একটা কিউটিকলের আবরণ থাকে, বহিত্বকে কিউটিকল উপস্থিত, অন্ততক ও পরিচক্রে থাকে না, অন্ততক পরিচক্র থাকে না ওদের। আচ্ছা বলছে একবীজপত্রীর কাণ্ডে এগুলো থাকে না। ওকে, অধতক আছে নরমাল। এই যে এবার আসো, ভাস্কুলার বান্ডেল কি বিক্ষিপ্ত ভাবে ছড়ানো, ওই যে বলছিলাম না একা একবীজপত্রীর কাণ্ড, একা বিক্ষিপ্ত না, একা থাকলে তো বিক্ষিপ্ত হবেই, বিয়ে করে দাও তাহলেই হবে, তাহলে সে জোড়া লাগাই দাও তাহলে সে নরমাল গোলাকার হয়ে যাবে। আচ্ছা, জাইলেম ওয়াই বা ভি আকৃতির, এটা মনে রাখবা, জাইলেমটা কি আকৃতির, একবীজপত্রী কাণ্ডে জাইলেমটা ওয়াই বা ভি আকৃতির, হ্যাঁ ওয়াই বা ভি আকৃতির। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। তাহলে মেটাজাইলেম কোথায়, এই যে ধরো এটা এখানে মেটাজাইলেমটা, ওই যে আমরা পড়ছিলাম না কাণ্ড, কাণ্ড এন্ডার্ক, তাহলে এই গঠনটার নাম কি, এই গঠনের নাম এন্ডার্ক, এন্ডার্ক, নড অন্ড, কাণ্ড নড। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ, ওই যে বললাম একাবদ্ধ, একবীজপত্রী, একবীজপত্রী কাণ্ড বদ্ধ হবে, বদ্ধ সমপার্শ্বীয় বলছিলাম না, বদ্ধ। তাহলে এই যে আমরা বলছিলাম একা বদ্ধ লাগে, তাহলে এই যে একা একা থাকলে খারাপ লাগে, তো এই জায়গাটাই দেখো, এই যে এখানে পরে ফেলছো যে একা, হ্যাঁ একবীজপত্রীতে ওর কাণ্ডটার ভাস্কুলার বান্ডেল কেমন হবে, একটু বদ্ধ ধরনের হবে, বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। একবীজপত্রীর ভাস্কুলার বান্ডেল হৃদয় ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, গুড গুড। ঠিক আছে, তাহলে একবীজপত্রীর ভাস্কুলার বান্ডেল মানেই হচ্ছে, হ্যাঁ হৃদয় ভাই যা মনে রাখ, যেমনি মনে রাখ, মনে রাখে এমনি মনে রাখ যা। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা উদ্ভিদের, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এই বৈশিষ্ট্য মনে রাখতে হবে। তাহলে দ্যাটস ইট, এগুলার এইখানে পার্থক্য ছক, এগুলা খালি রিডিং, এগুলা তোমাদের তেমন আসে না, একটু রিডিং রিডিং দিয়ে যাবা, এগুলা একটু রিডিং দিয়ে যাবা, এগুলাতে তেমন আর কিছু নাই, মানে এই যে একবীজপত্রীর কাণ্ড মূল মানে সব তো অলরেডি বলেই ফেলছি, বুঝছো না, একবীজপত্রী দ্বিবীজপত্রীর এই যে পার্থক্য, খালি এইটারে একটু গুরুত্ব দিও, এই যে এটারে একটু গুরুত্ব দিয়ে রিডিং পড়বা একবীজপত্রী, কারণ ওগুলো আমরা সব আলোচনা করে ফেলছি, একবীজপত্রীর মূল আর কাণ্ড, মূলে অরীয়, কাণ্ডে কেমন, ওই যে বদ্ধ সমপার্শ্বীয় সবই আমরা পড়ছি, মূলে এক্সার্ক, কাণ্ডে এন্ডার্ক, এগুলো সব আমরা পড়ছি। তো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী এদের পার্থক্যটা একটু রিডিং দিবা, এগুলা থেকে আসলে সহজে দেয় না, দেয় কোনগুলা জানো, দেয় হচ্ছে এই যে উদাহরণগুলো যে আমরা পড়লাম না, এই যে এখানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মূল কাণ্ডের বৈশিষ্ট্য, এবং এই যে এইখানে যে উদাহরণগুলো আমরা পড়েছি, এই যে বিভিন্ন এই ভাস্কুলার বান্ডেলের যে উদাহরণগুলো এগুলা দেয়, এই যে এগুলা, হ্যাঁ সমদ্বিপার্শ্বীয়, অরীয়, তারপরে এই যে কেন্দ্রিক, এগুলা, হ্যাঁ এগুলাতে তোমার প্রচুর প্রশ্ন দেয়, এগুলা থেকে প্রচুর প্রশ্ন দেয়, ঠিক আছে, এগুলা থেকে প্রচুর প্রশ্ন দেয়, এই হচ্ছে পার্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা ঠিক আছে আজকে তাহলে এতটুকু, সুন্দর করে পরের পড়াশোনা করে নিও, হ্যাঁ। আর আর্মি বিয়ে করবেন ভাই, আর্মি বিয়ে করবেন, আর্মি কি আমার বিয়ে করার জন্য বসে আছে, তোরা তোরা খুঁজতে থাক, যা তোদের খুঁজতে থাক, খুঁজে আমারে জানাইস, ঠিক আছে, তারপরে জানাইস, আসলেই নাই পাইলে বিয়ে করবো, সুযোগ্য পাত্রী। অবশ্যই তোরা বলতে পারিস যে ভাই আপনার তো মনে হয় অনেকেই চাইতে পারে, এখন আমি কি যে কেউ আসলো বললো তাহলে কি হয়ে যাবে, তাহলে তো 100টা বিয়ে করা লাগবে, তাহলে তো 100টা বিয়ে করা লাগবে, তাহলে ওটা হবে না, মানে সুযোগ্য ভালো সব দিক, মানে মোটামুটি ভালো সব দিক কি আর, মানে মোটামুটি ভালো সব দিকে, তো ওইটাই আর কি, ওইটা হলে হবে। তোর খুঁজিস, এখন না, আমি এখনই বিয়ে করব না, আপাতত একটু সিঙ্গেল থাকি, পড়াশোনা করবে, ঠিক আছে, তো পড়াশোনা করে একটা ডিগ্রি নিব, ওই ডিগ্রিটা নেওয়া নেই 1-2 বছর, তারপরে করব, ঠিক আছে, ওকে ঠিক আছে, পড়াশোনা করো, অলরেডি 12টার মধ্যে বেজে গেছে প্রায়,
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ ইংলিশ ক্লাসে, নেক্সট ইংলিশ ক্লাস। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। টাটা।